আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমাদের সবার সাথে আজকে আমাদের প্রথম ক্লাস, আমার প্রথম ক্লাস মেইনলি আজকে। আচ্ছা, তোমরা সবাই প্রথমে একটু জানিয়ে দাও ভিডিও ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এসে পড়ো তাড়াতাড়ি সবাই লাইভে, এবং লাইভটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। এসএসসি পরীক্ষার্থীরা এবং এসএসসি 26 ব্যাচ আমাকে একটু কাইন্ডলি জানাবে যে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, এভরিথিংস ওকে। আজকে আমাদের পড়া হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 4, যে চ্যাপ্টারটা হচ্ছে পর্যায় সারণী। আচ্ছা, আহ, আসো আমরা চ্যাপ্টারটা তাহলে শুরু করি। তোমাদের সাথে আমি আছি জাহিদ, ঢাকা মেডিকেল কলেজ KT1 ব্যাচ। আচ্ছা, পর্যায় সারণী বলতে তোমরা আসলে কি বোঝো? তোমাদের এটা নিয়ে কি ধারণা আছে যে পর্যায় সারণী সারণী জিনিসটা শুনলে মনে হচ্ছে যে কোনো একটা ছক হবে, ছক নিয়ে পড়ালেখা। হ্যাঁ, মূলত তাই। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের একটা টেবিল বা ছক নিয়ে পড়ালেখা, সেটা নাম হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। আচ্ছা, তাহলে আসো আমরা পিরিয়ডিক টেবিলের ছবিটা একবার আগে দেখে নেই। এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণী নিয়ে আমাদের কেন এত পড়ালেখা করার প্রয়োজন? পর্যায় সারণী নিয়ে পড়ালেখা করার প্রয়োজন হচ্ছে আমরা জানি আমাদের পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টা। এখন 118টা মৌল, কোন মৌল কোন কাজে লাগে, কোন মৌলের ধর্ম কিরকম, এই সবগুলা তো নিশ্চয়ই আমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করবো না 118টা, তাই না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম নাফিস আঞ্জুম। আচ্ছা, তোমরা লাইভটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, এবং সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আচ্ছা, হ্যাঁ, আমি যেখানে ছিলাম যে 118টা মৌলের ধর্ম, এটা তো আমরা আলাদা আলাদাভাবে মনে রাখবো না, খুব পেইন হবে ব্যাপারটা আমাদের জন্য। তাই বিজ্ঞানীরা খুব আগে থেকেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য এই সুন্দর ছকটা রেডি করে দিয়েছেন, যাতে আমাদের কেমিস্ট্রি বা রসায়ন নিয়ে পড়তে কোনো ধরনের অসুবিধা না হয়। ঠিক আছে? আচ্ছা, আহ, এখানে দেখতে পাচ্ছ পর্যায় সারণীতে কতগুলো এরকম আমাদের হচ্ছে উলম্ব সারি, উলম্ব কলাম আছে এবং আনুভূমিক সারি আছে। এখন আমাদের পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি এরকম উলম্ব সারি যেগুলা, সেগুলা হচ্ছে 18টা। এই 18টাকে আমরা বলি গ্রুপ। তাহলে আমাদের এই পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? 18টা। এবং এভাবে আনুভূমিক সারি, এরকম সারি কয়টা? সারি আছে 7টা। এই পর্যন্ত দেখো, এখানে যায়ও না, এটা নিয়ে আমি পরবর্তীতে বলতেছি এটা কাহিনীটা কি। আচ্ছা, তাহলে আমরা পাইলাম আমাদের এই পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টা এবং পর্যায় হচ্ছে 7টা। আচ্ছা, এই পর্যায় সারণী কিভাবে আসছে? আহ 5 মিনিট ওয়েট করলে ভালো হয়। আচ্ছা, তোমরা আসো, সমস্যা নেই। যে প্রথম থেকে দেখতে পারেনি সে হচ্ছে একটু পিছিয়ে লাইভ থেকে দেখতে পারবে। আমি এখনো মূল পড়ায় যাইনি, তোমাদের সঙ্গে একটু ইতিহাস নিয়ে আলোচনা করতেছি আসলে, যে পর্যায় সারণীর ইতিহাসটা কি, কিভাবে আসছে এই পর্যায় সারণী। আচ্ছা, এই দেখো, প্রথমত আমাদের এখন টপিক হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। প্রথম পড়া কি আমাদের? ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন। কে ভাগ করেন? বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে। একদম সর্বপ্রথম কখন দেখো? 1789 সালে। তাহলে 1789 সালে আমাদের ল্যাভোয়েসিয়ে সাহেব কি করেন? তিনি যত ধরনের পদার্থ ওই সময় আইডেন্টিফাই করা পসিবল হয়েছিল সেগুলো, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, এই পদার্থগুলোকে তিনি কয় ভাগে ভাগ করেন? ধাতু এবং অধাতু। ল্যাভোসিয়ে সাহেবের সময় থেকেই মূলত আমাদের শুরু হয়েছে এই যে পর্যায় সারণী বা আমাদের মৌলগুলো বা মৌলিক পদার্থ নিয়ে গবেষণা। আচ্ছা, তখন থেকেই এইভাবে ব্যাপারগুলো ধীরে ধীরে মানে প্রোগ্রেস করেছে। এক একজন বিজ্ঞানী এক একটা ইনফরমেশন তারা হচ্ছে প্রোভাইড করেছেন আমাদেরকে, যেই ইনফরমেশনগুলো একত্র করেই কিন্তু আমাদের এখনের এই পর্যায় সারণী তৈরি হয়েছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসো। এই যে ল্যাভোসিয়ে সাহেবের এই কাহিনীর পরে আমাদের আরো কি কি কাহিনী আমরা দেখতে পাই? এই দেখো, এখানে আছে হচ্ছে ত্রয়ী সূত্র। আমাদের বইয়ের সিরিয়ালটা অনুযায়ী বিজ্ঞানী ল্যাভোসিয়ে সাহেবের পরেই আমাদের ডোবেরাইনার সাহেব, তিনি কি লক্ষ্য করেন? তিনি লক্ষ্য করেন যে তিনটা করে যদি আমরা মৌলিক পদার্থ নেই, তিনটা করে মৌলিক পদার্থের ক্ষেত্রে আমাদের
দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের সমান বা কাছাকাছি হবে। এখন ব্যাপারগুলো তোমাদের কাছে খুব কমপ্লেক্স মনে হতে পারে যে ভাই পারমাণবিক ভর কি, কি প্রথম মৌল, কি দ্বিতীয় মৌল, কি তৃতীয় মৌল। আচ্ছা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখতে পাবো হচ্ছে এই যে আমাদের এই পিরিয়ডিক টেবিলের এই ছবিটাতে। এখানে দেখো আমাদের ডোবেরাইনারের ত্রয়ী সূত্র কথাটা কেন প্রথমে আনলাম, কারণ তোমাদের এসএসসিতে এমসিকিউ এসে থাকে অথবা ক নাম্বার প্রশ্নে এসে থাকে সৃজনশীলের, যে আমাদের ত্রয়ী সূত্র কোন বিজ্ঞানী দেন বা বিজ্ঞানী ডোবেরাইনার কোন সূত্র দেন। এখন ত্রয়ী সূত্র কাকে বলে বা ত্রয়ী সূত্র কি এটা বিবৃত করো, এটা তোমাদের ক নাম্বারে আসে। তো আমাদের বিজ্ঞানী ডোবেরাইনার সাহেব যা করেন, তিনি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই তিনটা মৌলের ধর্মকে পর্যবেক্ষণ করে তিনি এটা বলেন যে ব্রোমিন যেহেতু দ্বিতীয় মৌল, এটা কিন্তু পারমাণবিক ভরের ক্রমানুসারে, তখনও পারমাণবিক সংখ্যার আইডিয়াটা সেভাবে প্রতিষ্ঠিত হয়নি, তাই পারমাণবিক ভর নিয়ে বিজ্ঞানীরা সে সময় কাজ করেছেন। এখন দেখো আমাদের দ্বিতীয় মৌল হচ্ছে ব্রোমিন, ঠিক আছে। ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের ৮০-র কাছাকাছি অথবা ৮০। আর ক্লোরিন এবং আয়োডিন, ক্লোরিনের ক্ষেত্রে আমাদের পারমাণবিক ভর হচ্ছে 35.5 এবং আয়োডিনের ক্ষেত্রে ভর কত, আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের মোস্ট প্রবলি 127। এই দুইটা পারমাণবিক ভরের যোগফল তার অর্ধেক, তার অর্ধেক কি হবে, আমাদের প্রায় ব্রোমিনের পারমাণবিক ভরের সমান হবে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রথম প্রশ্ন আসতে পারে আমাদের ত্রয়ী সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন, বিজ্ঞানী ডোবেরাইনার প্রদান করেন। তারপর আসতে পারে আমাদের ত্রয়ী সূত্রে প্রথম ত্রয়ী মৌল কোনগুলা, যেগুলাকে বিজ্ঞানী ডোবেরাইনার অবজার্ভ করেছেন, সেগুলো হচ্ছে আমাদের এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা হচ্ছে আমাদের প্রথম ত্রয়ী মৌল। আচ্ছা, এখন আসো আমরা আবার আমাদের হিস্ট্রিতে ফিরে যাই। আমাদের ত্রয়ী সূত্রের পরে কি আসছে দেখো, আসছে অষ্টক সূত্র। এই অষ্টক সূত্রটা কি দেখো, অষ্টক সূত্র দিয়েছেন আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড। নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি বলা হয়েছে, অষ্টক সূত্রে বলা হয়েছে আমরা যদি মৌলগুলাকে তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাই, তবে কি পাবো, যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সঙ্গে মিলে যাবে। এখন একটু আগেই বললাম যে তখনও পারমাণবিক সংখ্যার কনসেপ্টটা প্রতিষ্ঠিত হয়নি, তাই পারমাণবিক ভর নিয়ে তখনও বিজ্ঞানীরা কাজ করেছেন। দেখো, আমি যদি তোমাদেরকে এই পর্যায় সারণীর ছকে দেখাই, এখানে পারমাণবিক ভরের সিকোয়েন্সটা প্রথম দিকে দেখতে পারো। যেমন দেখো আমাদের এখানে আসা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম থেকে যদি আমরা পারমাণবিক ভর বলো, পারমাণবিক সংখ্যা বলো, উভয় ক্ষেত্রেই এভাবে আগাই, তখন আমাদের এই সিরিয়ালটা মোটামুটি ঠিক থাকে। এখানে একটা ব্যতিক্রম আছে মেন্ডেলিফের পর্যায় সারণী, সেটা তোমাদেরকে পরবর্তীতে বলছি। যেমন দেখো, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আইডিয়াটা দিচ্ছি। সোডিয়াম, সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল কোনটা, দেখবে সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল হচ্ছে আমাদের এই যে পটাশিয়াম, ঠিক আছে। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র কি ছিল, পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমানুযায়ী যদি আমরা সাজাই ছোট থেকে বড় ক্রমান্বয়ে মৌলগুলোকে, তাহলে প্রথম মৌলটার সঙ্গে আমাদের অষ্টম মৌলের, তার পরবর্তী অষ্টম মৌলের ধর্ম মিলে যাবে। এখন ধর্ম যে মিলবে, তারপর হচ্ছে ভৌত ধর্ম মিলবে, রাসায়নিক ধর্ম মিলবে, এই সবগুলো নিয়েই ইজি করার জন্য আমাদের পর্যায় সারণীটা রেডি করা হয়েছে। আমরা আগে পটভূমিটা শেষ করি, তারপর ধীরে ধীরে সবার উপস্থিতি বাড়লে আমরা আমাদের মূল পড়ালেখায় ঢুকে যাব। এখনো কিন্তু আমরা ইতিহাসে আছি, এখনো আমরা সেইভাবে পড়ালেখায় যাই নাই। আচ্ছা, এখানে হচ্ছে অষ্টক সূত্র। এখন আসা হচ্ছে পর্যায় সূত্র। আচ্ছা দেখো, এই পর্যায় সূত্রটা কে প্রদান করেন, এটা প্রদান করেন বিজ্ঞানী মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভকে মেইনলি পর্যায় সারণীর জনক বলা হয়, তোমরা সবাই জানো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো, বিজ্ঞানী মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। বিজ্ঞানী মেন্ডেলিভ কি করেন, যে তার পূর্ববর্তী যে সকল বিজ্ঞানীরা পর্যায় সারণী নিয়ে গবেষণা করেন, যে পর্যায় সারণীতে হচ্ছে আমাদের এই মৌলগুলার এই ধর্ম মিলে, মানে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম যে অষ্টক সূত্র, ত্রয়ী সূত্র, তারপর ধাতু অধাতু ভাগ করেন, এই সবগুলোকে সমন্বয় করেই আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ একটা পূর্ণাঙ্গ ছক তৈরি করার প্রচেষ্টা করেছিলেন। বিজ্ঞানী মেন্ডেলিভের ছকে ছিল আমাদের 63টা মৌল, 63টা মৌল ছিল। এবং আমাদের বর্তমান পর্যায় সারণীতে একদম প্রথমে যেটা বললাম, আমরা কয়টা গ্রুপ পেয়েছি এবং কয়টা পর্যায় পেয়েছি, বর্তমান পর্যায় সারণীতে আমরা গ্রুপ পেয়েছি 18টা এবং পর্যায় পেয়েছি 60টা। কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের দেখো পর্যায় ছিল 12টা, আনুভূমিক সারি হচ্ছে 12টা ছিল এবং গ্রুপ ছিল হচ্ছে 8টা। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, মেন্ডেলিভ যেভাবে এই পর্যায় সারণী প্রস্তুত করেছিলেন, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভরের ক্রম। এই দেখো,
কোথায়, এটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে সাজিয়ে মেন্ডেলিভ এই পর্যায় সারণীটি তৈরি করেন। আচ্ছা, বর্তমানে আমরা যেই পর্যায় সারণী নিয়ে পড়ালেখা করছি সেটা কিন্তু পারমাণবিক ভর নিয়ে না। এটা আমরা এখন জানবো কেন আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে আমরা মেন্ডেলিফের সূত্র অনুযায়ী কি পাই, যে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে তিনি মৌলগুলোকে সাজিয়ে দেখান যে একই কলাম অর্থাৎ একই গ্রুপ বরাবর এবং একই রো অর্থাৎ একই পর্যায় বরাবর মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মে মোটামুটি মিল থাকে। আচ্ছা, এখন আসো মেন্ডেলিফের সূত্রে যে ভুলটা ছিল সেই ভুলের কারণে আমরা পরবর্তীতে সেটাকে সংশোধন করি, যে আমাদের বিজ্ঞানী মোসলে তিনি মেন্ডেলিফের পর্যায় সূত্রটাকে, সাউন্ড প্রবলেম হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, লেট মি চেক, আমি দেখছি। তোমরা সবাই যার যার প্রোফাইল থেকে পোস্টটা শেয়ার করে দেও কাইন্ডলি, যেন তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে তোমরা সবাই, না সাউন্ড তো ঠিক আছে, সম্ভবত তোমাদের এখানে তোমার নেট ইস্যু হতে পারে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আধুনিক পর্যায় সূত্রে কি বলা হয়েছে, যে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন। এটা এটা কোন বিজ্ঞানী দেন? আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে। এখন আমরা দেখব যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে বা মেন্ডেলিফের পর্যায় সূত্রে কি ভুল ছিল যার কারণে আমরা পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা নিয়ে কাজ করছি। চলো আমরা পর্যায় সারণীতে ফিরে যাই। ছবিটাতে দেখো, এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে আমরা পর্যায় সারণীর ডিটেইলস আর একটু পরে ঢুকছি। এখানে দেখো আমাদের আর্গন একটা মৌল, তারপর ক্যালসিয়াম একটা মৌল, সরি আর্গন একটা মৌল এবং পটাশিয়াম একটা মৌল, ঠিক আছে। এখন মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে মৌলগুলোকে সাজানো হবে, পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে যদি মৌলগুলোকে সাজাইতে হয় তখন আমাদের দেখা যায় যে আর্গনের আগে পটাশিয়ামকে স্থান দিতে হয়। কেন আর্গনের আগে পটাশিয়ামকে স্থান দিতে হয়? কারণ আর্গনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 40 এবং পটাশিয়ামের হচ্ছে 39। কিন্তু মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে এই একই ধর্ম বিশিষ্ট মৌলগুলাকে একসঙ্গে রাখার জন্য আর্গনের আগে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দেন। আচ্ছা, ঠিক আছে, আজানটা শেষ হোক, আমরা শুরু করছি। আজানটা শেষ হোক, আমরা শুরু করে দিচ্ছি, একটু অপেক্ষা করি। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, কি বলছিলাম, যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে সাজানো হয়, কিন্তু ওইখানেও একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে পরপর রাখতে গিয়ে দেখা যায় যে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হচ্ছে, যেখানে আর্গনের পারমাণবিক ভর কত আমাদের? আর্গনের হচ্ছে 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর কত? সম্ভবত এই কালিতে দেখতে একটু প্রবলেম হতে পারে, আমরা একটু কালিটা চেঞ্জ করে নিই। আচ্ছা, দেখো, এই যে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 39। তাহলে বলো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে বলা হয়েছিল যে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে আমরা মৌলগুলোকে সাজাবো, কিন্তু ঠিকই এই আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। কেন? কারণ এই যে মিলাতে হবে আমাদের যেই সকল মৌলগুলার ভৌত এবং রাসায়নিক ধর্ম অলমোস্ট সিমিলার, সেগুলাকে পরপর রাখার জন্য আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছে ব্যাপারটা? আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের বিজ্ঞানী মোসলে
তিনি এই প্রস্তাবটা করেন যে আমরা যদি পর্যায় সারণীতে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে মৌলগুলোকে সাজাই, তাহলে আমাদের এই মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিটা আর থাকতেছে না। এখন দেখো কি ছিল আমাদের আধুনিক পর্যায় সূত্র। এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র যে আমাদের পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে আমরা সাজাবো। হ্যাঁ, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো বলো তো তোমরা? পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের একটা মৌলে মূলত প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। এবং তোমরা নিশ্চয়ই জানো যে একটা মৌলে যে যে কয়টা প্রোটন থাকবে সেই কয়টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা আবার পর্যায় সারণীতে ফেরত আসি, যেহেতু আমাদের আজকে চ্যাপ্টারের মেইন পড়াশোনাই হচ্ছে এই পর্যায় সারণী নিয়ে। আচ্ছা, আমরা পর্যায় সারণীতে ফিরে আসি। আচ্ছা দেখো, পর্যায় সারণীতে আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে এইভাবে উলম্বভাবে যেই সারিগুলো আছে, যে যে আমাদের উলম্বভাবে যে কলামগুলো আছে সেগুলোকে আমরা কি বলছি? হ্যাঁ, গ্রুপ বলছি। তাহলে এই যে আমাদের এরকম গ্রুপ আছে কয়টা আধুনিক পর্যায় সারণীতে? আমাদের আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ আছে এরকম 18টা, ঠিক আছে। আর আমরা এইভাবে আনুভূমিকভাবে যে সারিগুলো আমাদের আনুভূমিকভাবে যেগুলো সাজানো সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে বলছি পর্যায়। আমাদের আধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা? পর্যায় আছে 7টা। তাহলে আমরা কি পেলাম? আমাদের আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টা এবং পর্যায় হচ্ছে 7টা। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো। আমরা তো দেখলাম যে আধুনিক পর্যায় সারণীতে আমাদের গ্রুপ হচ্ছে 18টা এবং পর্যায় হচ্ছে 7টা। বলো তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের গ্রুপ কয়টা ছিল এবং পর্যায় কয়টা ছিল? কমেন্টে উত্তরটা দিয়ে রাখো, আমি তোমাদের উত্তরটা দেখে রেসপন্স করছি। আচ্ছা, এখন দেখো প্রতিটা এই গ্রুপগুলা এবং পর্যায়গুলো কিভাবে তৈরি করা হয়েছে। একটু আগে বললাম যে একই রাসায়নিক এবং ভৌত ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একটা সিরিয়ালে সাজানো হয়। যেমন দেখো, আমাদের এই প্রথম গ্রুপটার কথা যদি বলি, এটার একটা বিশেষ নাম আছে। গ্রুপের বিশেষ নামটা কি? এই গ্রুপের বিশেষ নাম হচ্ছে ক্ষার ধাতু। আচ্ছা, আমরা ডিটেলসে যাওয়ার আগে আরেকবার রিক্যাপ করে যাই যে আমাদের যেহেতু এখানে 18টা গ্রুপ এবং 7টা পর্যায় আছে, আমাদের কোন গ্রুপে এবং কোন পর্যায়ে কয়টা মৌল আছে এই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে। যেহেতু আমি এটা এখনো ক্লিয়ার করি নাই, তাই আমি ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে মৌল কয়টা আছে? হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে মৌল পাইলাম আমরা 2টা, ঠিক আছে। এখন আসো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কোনটা? আমাদের যে লিথিয়াম। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত একটা পর্যায়, সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত আরেকটা পর্যায়। আচ্ছা, তোমরা এসএসসি লেভেলে সম্ভবত তোমাদের হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মোটামুটি ইম্পর্টেন্ট, সবার এটা মুখস্থ রাখা আসলে জরুরি। কারণ আমাদের বিভিন্ন ক্যালকুলেশনের সময় এই প্রথম 30টা মৌল নিয়ে ভালোভাবে জানা লাগে। তোমাদের এটা নিয়ে ভালো মতো জানা আছে তো? আচ্ছা দেখো, তাহলে আমরা কি পেলাম? আমাদের প্রথম পর্যায়ে মৌল হচ্ছে 2টা, হাইড্রোজেন এবং হিলিয়াম। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে কয়টা? 8টা করে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পর্যায়ে মৌল কয়টা? প্রথম পর্যায়ে হচ্ছে আমাদের মৌল, আমি ওই পাশে লিখছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথম পর্যায়ে মৌল হচ্ছে আমাদের 2টা, ঠিক আছে। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল কয়টা আছে? আমাদের এখানে আছে 8টা করে মৌল। আচ্ছা, এখন আসো আমাদের চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের মৌলগুলা তোমরা যদি হিসাব করে দেখবে আমাদের এই 2 পর্যায়ে মৌল আছে 18টা করে। 18টা করে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পর্যায়ে মৌল পেলাম 2টা, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল কয়টা পেলাম? 8টা, এবং এবং চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে কয়টা পেলাম আমরা? 18টা করে মৌল। এখন আসলে একটু টুইস্ট আছে। আমাদের এই যে ষষ্ঠ এবং সপ্তম এই 2টা পর্যায়ে, এই 2টা পর্যায়ে কিন্তু আমরা মৌল 18টা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এখানে খেয়াল করো, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, এই 2টা সিরিজ নামে আলাদা করে 15 অর্থাৎ 30টা মৌলের সারি নিচে দেওয়া আছে। এখন এগুলা কি? দেখো, আমাদের পর্যায় পারমাণবিক সংখ্যা 57 থেকে শুরু করে 71, অর্থাৎ আমাদের ল্যান্থানাইড থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত আমাদের কয়টা মৌল? 15টা মৌল। এই 15টা মৌলকে আমরা আলাদাভাবে ল্যান্থানাইড সিরিজ হিসেবে নিচে স্থান দিচ্ছি। কেন নিচে স্থান দিচ্ছি?
প্রথমত আমাদের এটার দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোর পারমাণবিক ধর্ম, অর্থাৎ আমাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম খুবই কাছাকাছি, খুবই সিমিলার ধর্ম হওয়ার কারণে এদেরকে সম্পূর্ণ আলাদা একটা সারি বা সম্পূর্ণ আলাদা একটা পর্যায়ে স্থান দেওয়া হয়েছে। এবং অ্যাক্টিনের সিরিজের ক্ষেত্রে কথাটা সেম, যে আমাদের এই 15টা মৌল, যে আমাদের 89 পর্যায় সংখ্যা 89 থেকে শুরু করে আমাদের 103 পর্যন্ত এই 15টা মৌলকে আমরা অ্যাক্টিনাইট সিরিজ হিসেবে নিচে স্থান দিয়েছি। কেন? কারণ তাদের ক্ষেত্রেও সম্পূর্ণ রাসায়নিক এবং ভৌত ধর্মগুলো খুব কাছাকাছি। আচ্ছা, এটা গেল প্রথম কথা। কিন্তু তোমাদের জেনে হচ্ছে একটু অবাক লাগবে যে দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা এই দুইটা সিরিজকে নিচে আলাদাভাবে দেওয়ার, সেই কারণটা হচ্ছে এই পর্যায় সারণীটাকে সুন্দর দেখানোর জন্য। কারণ দেখো, তোমাদের এই ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা পর্যায়ে এই জায়গাটায় দেখো, এখানে কি দেওয়া হচ্ছে 57 থেকে 71, এখানে কি দেওয়া আছে 89 থেকে 103। এখন আমাকে বলো, আমি যদি এই 15টা মৌলকে এখানে জায়গা দিতে যাই, এই 15টা মৌলকে এইখানে জায়গা দিতে যাই, তখন কি হবে? এই পর্যায় সারণীর সৌন্দর্যটা নষ্ট হবে না? দেখতে অসুন্দর লাগবে না? এই জন্য হচ্ছে বিজ্ঞানীরা এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এই দুইটা সিরিজকে আলাদাভাবে নিচে স্থান দিয়েছেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন আসো, এই গেল হচ্ছে আমাদের পর্যায় নিয়ে কথাবার্তা। তাহলে আমাদের আহ, আহ, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌলের সংখ্যা সর্বাধিক। ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমাদের গ্রুপ নিয়ে কথাবার্তা। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম গ্রুপ। এই যে এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ। এরকম গ্রুপ কয়টা আছে আমাদের দেখো তো? একদম 18টা গ্রুপ আছে আমাদের। টোটাল গ্রুপ সংখ্যা হচ্ছে আমাদের 18টা। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আনুভূমিক সারি 12, খাড়া সারি 8। এটা হচ্ছে মেন্ডেলিফেরটা উত্তর দিলে, তাই তো? আচ্ছা, ওকে, আমরা কথা ছিলাম গ্রুপ নিয়ে। এখন আমাদের গ্রুপ হচ্ছে 18টা। এখন দেখো আমাদের আচ্ছা, এই যে আমাদের এখানে হচ্ছে আমরা গ্রুপ নিয়ে কথাবার্তা বলছিলাম। দেখো, আমাদের প্রথম গ্রুপে কয়টা মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে কয়টা মৌল হচ্ছে আমাদের? 7টা মৌল। আচ্ছা, আমাদের এই কোন পর্যায়ে কয়টা মৌল এবং কোন গ্রুপে কয়টা মৌল, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য জানা লাগে মোটামুটি। দেখা যায় প্রতি বছরই এসএসসি বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে এই রিলেটেড একটা না একটা এমসিকিউ আসে, যে আমাদের এই এততম পর্যায়ে কতটা মৌল বা এততম গ্রুপে কতগুলা মৌল, এটা আসতে দেখা যায়, এই জন্য বললাম আলাদাভাবে। আচ্ছা, এখন আসো আমরা এখানে যে গ্রুপগুলা বললাম, এই গ্রুপগুলা নিয়ে একটু পড়াশোনা করি। আমরা কেন এভাবে একই গ্রুপে সাজাইলাম, কারণটা কি? ওই যে প্রথমে যেটা বললাম যে যে সকল মৌলগুলার রাসায়নিক এবং ভৌত ধর্ম অলমোস্ট সিমিলার, সেগুলোকে আমরা এইভাবে সাজাইছি, তাই না? দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপ, গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1-এ আমরা কি দেখতে পাচ্ছি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 7টা মৌল আছে। আমরা আমরা যখন শিখেছিলাম তখন হচ্ছে বিভিন্ন রকম ছন্দ দিয়ে শিখতাম। তোমরা আসলে ছন্দ শিখেছো কিনা জানি না। যেমন আমি একটা পেজে লিখছি, আমাদের কিছু কিছু গ্রুপ আছে মনে রাখা লাগে। এই আমি লিখে দিচ্ছি, দেখো। এই হচ্ছে আমাদের গ্রুপ 1 নিয়ে। আচ্ছা, দেখো, গ্রুপ 1-এ আমরা এইভাবে লিখতাম যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আচ্ছা, দেখো, হ্যাঁ, ত্রিজিৎ, আদাব। আচ্ছা, দেখো, এখানে হচ্ছে কি এই ছন্দটা কি লিখলাম? হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এটা হচ্ছে আমাদের গ্রুপ 1 মনে রাখার জন্য খুব সুন্দর একটা ছন্দ। দেখো, হাই দিয়ে কি হয়? হাইড্রোজেন। তাহলে আমি এখানে লিখছি, দেখো, দেখো, হাই দিয়ে হয় হচ্ছে আমাদের হাইড্রোজেন, লি দিয়ে কি হয়? লিথিয়াম, না দিয়ে সোডিয়াম। যেহেতু সোডিয়ামকে আমরা Na লিখি, এই জন্য লিখেছি না। কে দিয়ে হয় হচ্ছে আমাদের পটাশিয়াম, রুবি দিয়ে হয় রুবিডিয়াম, সাজাবে দিয়ে হচ্ছে সিজিয়াম, এন্ড ফ্রান্সে দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে এই যে বোঝা গেল আমাদের গ্রুপ 1-এর যে 7টা মৌলকে আমরা সুন্দরভাবে লিখলাম। আচ্ছা, এখন আসো এই গ্রুপ 1-এর
হাইড্রোজেন ব্যতীত পরবর্তী 6টা মৌলকে আমরা বলে থাকি ক্ষার ধাতু। এখন কেন আমরা ক্ষার ধাতু বলি এটা নিয়ে আমরা একটু জানবো। দেখো, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা পেজ অ্যাড করছি। দেখো, গ্রুপ 1-এ কি বললাম, হাইড্রোজেন ব্যতীত অন্য 6টা মৌলকে আমরা কি বলছি, ক্ষার ধাতু। এখন আসলে আমরা ক্ষার ধাতু নিয়ে একটু জানবো। দেখো, হাইড্রোজেন বাদ দিলে গ্রুপ 1-এ আর কি কি মৌল থাকছে আমাদের? এই ছন্দ পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ছন্দেই পড়েছি। আচ্ছা, ক্ষার ধাতু, হাইড্রোজেনকে বাদ দিলে কি কি থাকে বলেছিলাম আমরা? দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। ক্ষার ধাতু কেন বলা হয় এদের? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আবার বলো, ক্ষার ধাতু কেন বলা হচ্ছে এদের? কারণ এই মৌলগুলা হাইড্রোজেন ব্যতীত গ্রুপ 1-এর বাকি 6টা মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা যদি দেখাই তোমাকে রিঅ্যাকশনটা, দেখো, লিথিয়ামের সঙ্গে যদি আমরা পানি যোগ করি আমাদের কি উৎপন্ন হচ্ছে? ক্ষার উৎপন্ন হবে। ক্ষারটা কি? লিথিয়াম হাইড্রোক্সাইড। এবং পানি, ঠিক আছে। সেম ভাবে যদি সোডিয়ামের সঙ্গে আমরা করি বিক্রিয়াটা, সরি ভুলে লিখেছি, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, বোঝা গেল তাহলে আমরা কেন বললাম এই গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু আমরা বলছি কোন মৌলগুলোকে? গ্রুপ 1-এর মৌলগুলোকে। আমি অ্যাকচুয়ালি কথাগুলো বারবার রিপিট করছি যেন তোমরা আমি ক্লাসে যেই পড়াগুলো পড়াচ্ছি সেগুলো যেন পরবর্তীতে বাসায় আর পড়া না লাগে, ক্লাসের পড়া যেন ক্লাসেই ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ক্ষার ধাতু আমরা কাদের বলছি? আমাদের গ্রুপ 1-এর মৌলগুলোকে। গ্রুপ 1-এর কোন মৌলটা ব্যতীত? হাইড্রোজেন ব্যতীত বাকি মৌলগুলোকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার আমাদের পর্যায় সারণীতে ফিরে আসি। এই গেল আমাদের প্রথম গ্রুপ নিয়ে কথাবার্তা, যে প্রথম গ্রুপকে আমরা বলছি ক্ষার ধাতু। দ্বিতীয় গ্রুপ আসো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রুপ। দ্বিতীয় গ্রুপটা কি? দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। এটার জন্য কি তোমরা সংজ্ঞা পড়েছো, সরি কোনো সূত্র পড়েছো বা কোনো ছন্দ পড়েছো মনে রাখার জন্য? আচ্ছা, জাহিদ হাসান কমেন্ট করেছো যে নিষ্ক্রিয় গ্যাস কি, এর মৌল কি কি? স্যার আচ্ছা, আমি যেহেতু তোমাদেরকে সবগুলা গ্রুপ নিয়েই আস্তে আস্তে বলে যাচ্ছি, আমরা নিষ্ক্রিয় গ্যাসও সামনে আসছি, দেখো তোমার উত্তর সেখানেই থাকবে। আচ্ছা, এখন দেখো, দ্বিতীয় মৌলটার জন্য, দ্বিতীয় গ্রুপের জন্য আমরা যে ছন্দটা পড়েছিলাম সেই ছন্দটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি আগে লিখছি, এটা হচ্ছে গ্রুপ 2। দেখো, গ্রুপ 2-এ আমরা কি কি মৌল পেয়েছিলাম সেটার জন্য আগে আমরা একটা ছন্দ লিখে আসো। তোমাদের এই চ্যাপ্টারের ছন্দগুলো হচ্ছে একটু একটু ফানি টাইপের, কিন্তু মনে রাখা সহজ। হ্যাঁ, বিরিয়ানি, বিরিয়ানি আমরাও বিরিয়ানি দিয়েই পড়াই। আচ্ছা দেখো, কি পড়েছিলাম, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, এখন আরেকবার দেখে নাও আমাদের এই মৌলগুলা কি কি ছিল। এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। তাহলে চলো আমরা এই ছন্দের মধ্যে লিখে ফেলি মৌলগুলাকে। এই দেখো, এই যে বিরিয়ানি দিয়ে হচ্ছে আমাদের বেরিলিয়াম, মোগলাই দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে দিয়ে হচ্ছে আমাদের স্ট্রনসিয়াম, বাটিতে দিয়ে হচ্ছে ব্যারিয়াম, রাখো দিয়ে হচ্ছে রেডিয়াম। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই সব কয়টা মৌলের প্রপার্টি জানা লাগবে না, ঠিক আছে। তোমাদের আমি পড়াচ্ছি যে কেন গ্রুপ 2-কে ক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 2 এর মৌলগুলোকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়। দেখো, আমরা লিখছি এই গ্রুপের বিশেষ নাম কি? মৃৎক্ষার ধাতু।
বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। এখন আমরা এদের কেন মৃৎক্ষার ধাতু বলছি, আর দেখো কেমিস্ট্রির মধ্যে এখন একটু বাংলা নিয়ে গবেষণা করা লাগবে আবার আমাদের। যে মৃৎ, এই মৃৎ শব্দটা কোথা থেকে এসেছে? মৃৎ শব্দটা এসেছে মৃত্তিকা থেকে। আমাদের এই গ্রুপের যে মৌলগুলো, যেমন দেখো আমাদের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদেরকে হচ্ছে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। এই এই জন্য যেহেতু এদেরকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যাচ্ছে, তাদের নামের আগে মৃৎ শব্দটা এসেছে। এবং ক্ষার কেন বলা হচ্ছে? আবার সে আগের কারণ, ক্ষার বলার কারণ হচ্ছে আমাদের এই গ্রুপের যে মৌলগুলো আছে তাদের সঙ্গে পানি, বা তারা পানির সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, দেখো যেমন দেখো আমরা বলি যদি ম্যাগনেসিয়াম, এই দেখো ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের আহ, এই দ্বিতীয় গ্রুপের মৌল ছিল, ম্যাগনেসিয়াম ছিল, ক্যালসিয়াম ছিল। চলো আমরা এই দুইটা নিয়ে আগে দেখি। দেখো ম্যাগনেসিয়াম যদি পানির সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, সেটা আমরা আগেই বলেছি এবং আগের বিক্রিয়াগুলোতেও দেখিয়েছি। এছাড়া কি উৎপন্ন করবে? ক্ষার, যে কারণে এদের কি বলা হচ্ছে? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ কেন বলা হচ্ছে? কারণ মৃত্তিকায় বা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যাচ্ছে। এবং ক্ষার কেন বলা হচ্ছে? কারণ পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেম ভাবে যদি আমরা ক্যালসিয়াম নিয়ে লিখি, ক্যালসিয়ামের সঙ্গে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সাথে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। বোঝা গেল কেন আমরা গ্রুপ 2 এর মৌলগুলোকে বলছি মৃৎক্ষার ধাতু। আচ্ছা, তোমাদেরকে অ্যাকচুয়ালি পর্যায় সারণী পড়ার সাথে সাথেই এই পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলোর বিশেষ নামগুলো পড়ে ফেলছি, কারণ এগুলো নিয়ে তোমাদের সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের প্রথম গ্রুপ গেল। প্রথম গ্রুপকে আমরা কি নাম দিয়েছিলাম? প্রথম গ্রুপকে আমরা নাম দিয়েছিলাম ক্ষার ধাতু। ক্ষার ধাতু। দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে আমরা কি নাম দিয়েছি? আচ্ছা দেখো দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে আমরা নাম দিয়েছি মৃৎক্ষার ধাতু। আচ্ছা বলছো যে ব্রডকাস্ট প্রবলেম হচ্ছে, আমি একটু চেক করে নিই যে প্রবলেম হচ্ছে কিনা। তোমরা জানো তো, তোমরা বুঝতে পারছো কিনা ক্লাসের পড়াগুলা, কথাগুলা? না ভাই প্রবলেম হচ্ছে না অ্যাকচুয়ালি, নেট ইস্যু থাকতে পারে অনেকের, নেট ইস্যুর কারণে এরকম মনে হইতে পারে। আচ্ছা চলো তাহলে আমরা গ্রুপ 1 দেখলাম ক্ষার ধাতু এবং গ্রুপ 2 দেখলাম মৃৎক্ষার ধাতু। এখন আসো আমরা দেখি আর কোন গ্রুপের মৌলগুলোকে বিশেষ কোন নাম দেওয়া যায়। ঠিক আছে, দেখো চলো আমরা একটু গবেষণা করি। দেখো এটা হচ্ছে আমাদের কোন গ্রুপ? এটা হচ্ছে আমাদের গ্রুপ 11। গ্রুপ 11-তে আমরা কি কি মৌল দেখতে পাচ্ছি আরেকবার লিখি, এটা হচ্ছে আমাদের গ্রুপ 11। গ্রুপ 11, গ্রুপ 11-তে আমরা কি কি মৌল দেখতে পাচ্ছি? দেখো কপার, সিলভার, গোল্ড এবং রনজেনিয়াম। ঠিক আছে, এই গ্রুপ 11-র 4টা মৌলের মধ্যে প্রথম 3টা মৌল কপার, সিলভার এবং গোল্ড। কপার, সিলভার এবং গোল্ড হচ্ছে প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। বুঝতে পেরেছো জিনিসটা? আর সবাই জানো যে প্রাচীনকালে তামার মুদ্রা, তারপর হচ্ছে আমাদের স্বর্ণ মুদ্রা, এগুলো ব্যবহার করা হতো। এই কারণে এই গ্রুপের, গ্রুপ 11 নম্বর গ্রুপের যেহেতু প্রথম 3টা মৌলকে আমরা প্রাচীনকালে মুদ্রা হিসেবে বা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতাম, এই কারণে আমরা এই গ্রুপটার নাম দিয়েছি মুদ্রা ধাতু। এই গ্রুপের মৌলগুলোকে কি বলা হচ্ছে? মুদ্রা ধাতু বলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের হচ্ছে এখন বিশেষ কিছু নাই পড়ার এখান থেকে, যেমন তোমরা যখন পরবর্তী শ্রেণীতে উঠবা তখন তোমরা জানতে পারবা যে আরো কিছু বিশেষ গ্রুপের নাম আছে, সেগুলো আমরা এখন এত ডিটেলসে যাব না। আমরা এখন আসি আমাদের 17 নম্বর গ্রুপ। এই দেখো এটা হচ্ছে আমাদের 17 নম্বর গ্রুপ। গ্রুপ 17, আমরা জানি আমাদের টোটাল গ্রুপ হচ্ছে 18টা, এর মধ্যে এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপের মৌলগুলা কি কি? দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মূলত এই 4টা নিয়ে আপাতত আমরা কথাবার্তা বলি। আসো
আর 17 নম্বর গ্রুপের এই মৌলগুলোকে আমরা বলি হ্যালোজেন মৌল। এখন আসো আমরা হ্যালোজেন কেন বলি আমরা এখন আগে লিখি। আসো, গ্রুপ 17 মৌলগুলা কি কি আমাদের একবার কমেন্টে বলে ফেলো। গ্রুপ 17 মৌলগুলা কি কি? গ্রুপ 17 আমরা যেগুলো নিয়ে এখন লিখবো সেগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আপাতত আমরা এই চারটা লিখছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা মৌলের নাম দেখার পর তোমাদের কি অন্য কিছু মনে পড়ছে? আমরা একদম ক্লাসের প্রথমেই কিন্তু পড়েছিলাম আমাদের বিজ্ঞানী ডোবেরানা সাহেব যেই ত্রয়ী সূত্র প্রদান করেন, তার প্রদানকৃত ত্রয়ী সূত্রে কোন তিনটা মৌলকে তিনি ত্রয়ী হিসেবে উল্লেখ করেছেন বা কোন তিনটা মৌল প্রথম ত্রয়ী মৌল, এগুলো হচ্ছে আমাদের ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আচ্ছা, এখানে আমরা পরে যাচ্ছি। এখন আসো, এগুলাকে কেন হ্যালোজেন মৌল বলা হচ্ছে? এটার বিশেষ নাম কি বললাম আমরা? হ্যালোজেন। এই মৌলগুলোকে আমরা বলছি হ্যালোজেন। হ্যাঁ, হেমা কমেন্ট করেছো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই মৌলগুলোকে আমরা কি বলছি? হ্যালোজেন বলছি। এখন আসো, হ্যালোজেন কি? হ্যালোজেন কথাটার আবিধানিক অর্থ হচ্ছে আমাদের সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। আমাদের এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোকে আমরা মেইনলি সল্ট বা লবণ ফর্মে পাই। হ্যাঁ, অবস্থান্তর মৌল বোঝাতে বলছো, হ্যাঁ অবস্থান্তর মৌল বোঝাবো, এরপরে বোঝাচ্ছি। দেখো, এই যে আমাদের যে ক্লোরিন, আচ্ছা তোমরা সবাই তো খাবার লবণের নাম শুনেছো তাই না? খাবার লবণের একদম সিম্পল ফর্মুলা কি? একটা ধাতু, সোডিয়াম একটা ধাতু, এর সঙ্গে কি যোগ হয়? এই যে ক্লোরিনটা। তাহলে এই ক্লোরিনটাকে আমরা কোন ফর্মে পাইলাম? একটা লবণের ফর্মে পাইলাম, তাই না? এই জন্য সেমভাবে আমরা ফ্লোরিনকেও পাইতে পারি। দেখো, আমরা ফ্লোরিনকেও এরকম সোডিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে এক ধরনের লবণ, এরা হচ্ছে সামুদ্রিক লবণ। তাহলে আমরা সামুদ্রিক লবণের ফর্মে যেহেতু এদেরকে পাচ্ছি এই মৌলগুলোকে, তাই আমরা এদের নাম কি দিয়েছি? নাম দিয়েছি হ্যালোজেন মৌল। এবং হ্যালোজেন মৌলগুলা হচ্ছে আমাদের প্রকৃতিতে কিভাবে থাকে সেটাও দেখাচ্ছি। হ্যালোজেন মৌলগুলো আমাদের প্রকৃতিতে থাকে হচ্ছে দ্বিপারমাণবিক রূপে। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। যেমন দেখো, কখনোই ক্লোরিন, ফ্লোরিন এরা কিন্তু একক মৌল হিসেবে প্রকৃতিতে অবস্থান করে না। হ্যাঁ, এরা লবণ উৎপন্ন করে, ঠিক আছে, এরা প্রকৃতিতে অবস্থান করে। এই দেখো, ক্লোরিন টু, ফ্লোরিন টু, তারা প্রকৃতিতে অণু হিসেবে অবস্থান করে। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের গ্রুপ নম্বর 17। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি, আমরা কি বলেছি? আমাদের গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। কেন এরা ক্ষার ধাতু? গ্রুপ 1 এর হাইড্রোজেন ব্যতীত, এই হাইড্রোজেন ব্যতীত বাকি 6টা মৌলকে আমরা বলছি ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলছি? কারণ এরা পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে গেল গ্রুপ 1 আমাদের ক্ষার ধাতু। তারপর হচ্ছে আমাদের গ্রুপ 2। গ্রুপ 2 কে আমরা কি নাম দিয়েছি? গ্রুপ 2 কে নাম দিয়েছি মৃৎ ক্ষার ধাতু। কেন তাদের মৃৎ ক্ষার ধাতু বলছি? প্রথম কারণ তাদেরকে মাটিতে বিভিন্ন যৌগ রূপে পাওয়া যায়, এই জন্য তাদের নামের আগে মৃৎ কথাটা যুক্ত হয়েছে। এবং ক্ষার ধাতু কেন বলছি? সেম গ্রুপ 1 এর মতো তারাও পানির সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। তারপর আমরা পড়েছি আমাদের গ্রুপ নাম্বার 11। গ্রুপ নাম্বার 11কে আমরা কি বলেছি? গ্রুপ নাম্বার 11কে আমরা বলেছি, গ্রুপ নাম্বার 11 মৌলগুলোকে আমরা বলেছি মুদ্রা ধাতু। কেন? কারণ দেখো, এখানে কপার, সিলভার, গোল্ড এই মৌলগুলো আমাদের প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। মুদ্রা কি দিয়ে তৈরি হতো? এই সকল মৌলগুলো দিয়ে তৈরি হতো, এজন্য তাদের বলেছি মুদ্রা ধাতু। তারপর আসে আমাদের গ্রুপ নাম্বার 17। গ্রুপ নাম্বার 17 মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই মৌলগুলোকে আমরা কি বলেছি? হ্যাঁ, এই মৌলগুলোকে আমরা বলেছি হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করেছো চ্যালকোজেন। হ্যাঁ, চ্যালকোজেন, নিকটোজেন এগুলো নিয়ে তোমাদের বলবো, যেহেতু তোমাদের বইয়ে ডিরেক্টলি এগুলা সেইভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করা নেই, তাই আমি প্রথমে স্কিপ করেছিলাম। সমস্যা নেই, তোমাদেরকে বলবো। আচ্ছা, এখন আসো আমরা গ্রুপ 18 নিয়ে পড়ি। দেখো, এটা হচ্ছে আমাদের গ্রুপ 18 বা সর্বশেষ গ্রুপ। আমাদের সর্বশেষ গ্রুপে কি কি মৌলগুলো আছে দেখো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই মৌলগুলো হচ্ছে আমাদের গ্রুপ 18 এর মৌল। এখন গ্রুপ 18 এর মৌলগুলোকে অনেক নামে ডাকা হয়ে থাকে, বাট সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস রূপে ডাকা হয়, ঠিক আছে? কেন তাদেরকে নিষ্ক্রিয় বলা হয়? তোমরা ইতিমধ্যে পরমাণুর গঠন চ্যাপ্টারে জেনেছো সম্ভবত, যে আমাদের এই দেখো, এই হচ্ছে আমাদের, ধরো আমি কোন মৌল নিয়ে উদাহরণ দিব একটা আমাকে, আচ্ছা ধরো আমি আর্গন নিয়ে কথাবার্তা বলি। দেখো,
এটা হচ্ছে আমাদের এক একটা শক্তি স্তর। এগুলা কি এক একটা? এগুলা হচ্ছে আমাদের এক একটা শক্তি স্তর। আমি অন্য একটু কালি ইউজ করি, দেখো। এই যে এগুলো দেখতে পাচ্ছ, খালি আবার বোর্ডের সঙ্গে ম্যাচ করা যাবে, তাই বুঝতে প্রবলেম হবে। আচ্ছা দেখো, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের এক একটা কি, এগুলো হচ্ছে এক একটা শক্তি স্তর, ঠিক আছে। প্রথম শক্তি স্তরকে আমরা মূলত কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করে থাকি। এইগুলো হচ্ছে তোমাদের পরমাণুর গঠন চ্যাপ্টারে পড়া, যে একটা পরমাণুর গঠন, সেখানে ইলেকট্রন কিভাবে থাকে, প্রোটন কিভাবে থাকে, সেগুলো নিয়ে বিস্তারিত তোমাদের আগেই পড়া আছে। তাই আমি এখন দেখাচ্ছি যে এই যে প্রথম আমাদের কক্ষপথ বা শক্তি স্তর, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। এটার ক্ষেত্রে এন হবে হচ্ছে 1, যেহেতু প্রথম কক্ষপথ। এবং যে কোনো কক্ষপথ বা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয়? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় আমাদের 2n²। এখন এটা নিয়েও তো তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে যে 2n² কেন হয়েছে। কারণ সেখানে আমাদের অরবিটাল, সাব অরবিটাল এসব ব্যাপারগুলো আছে, যেগুলো তোমরা ইতিমধ্যে পরমাণুর গঠন চ্যাপ্টারে জেনেছো। আমি ইলেকট্রন বিন্যাস পড়ানোর সময় ব্যাপারগুলো আরেকবার রিক্যাপ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো, আমাদের এটা হচ্ছে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে n = কত? 1। যেহেতু এটা প্রথম শক্তি স্তর, আমরা n দিয়ে কি করি? শক্তি স্তরকে প্রকাশ করি। 1 কেন? যেহেতু এটা আমাদের প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × n²। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য কি হবে? 2 × 1² মানে হচ্ছে আমাদের 2। বুঝতে পেরেছো? তাহলে এই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা কমিয়ে দিই, একটা আসলে এখন দরকার নেই। আচ্ছা, তারপর আসো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n = 2। n = যখন 2 হবে, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তাহলে কত হবে? এই সূত্র অনুযায়ী, 2n² অনুযায়ী, 2n² অনুযায়ী হচ্ছে 2 × 2², মানে কয়টা হচ্ছে? 2 × 4, এটা হচ্ছে 8। তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকা সম্ভব? 8টা ইলেকট্রন থাকা সম্ভব। না ভাইয়া, আউফবাউন্ড নীতি তোমাদেরকে আরেকটু পরেই বোঝাচ্ছি, ইলেকট্রন বিন্যাসের সময় আউফবাউন্ড নীতিটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের কি বললাম? দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 8টা। তাহলে আসো আমরা দিলাম এখানে 2টা, 4টা, 6টা, 8টা। তাহলে দেখো, আমাদের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন। এখন দেখো, প্রথমেই বলেছিলাম যে কোনো মৌলতে প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা যে যত, আমাদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা তত। কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান না হলে একটা মৌল কখনোই চার্জ নিরপেক্ষ হবে না, সেটা হয় ধনাত্মক অথবা ঋণাত্মকভাবে চার্জিত থাকবে। এত কিছু এখন আসলে জানার দরকার নেই। তোমাদের যেটা জানতে হবে যে আমাদের একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে সেই কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাইলাম? আমাদের পারমাণবিক এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এখানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রনকে আমরা এভাবে প্রকাশ করি, এটাও তোমাদের পরমাণুর গঠন চ্যাপ্টারের পড়া। দেখো, ইলেকট্রন সংখ্যা এখানে কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এখন বলো, ইলেকট্রন সংখ্যা 10 মানে কি তার প্রোটন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 10 মানে তার প্রোটন সংখ্যা হচ্ছে 10। আর প্রোটন সংখ্যা 10 মানে পারমাণবিক সংখ্যা 10। এখন বলো, পারমাণবিক সংখ্যা 10 তোমার কোন মৌলের ক্ষেত্রে পাওয়া যায়? পারমাণবিক সংখ্যা 10 পাওয়া যায় আমাদের নিয়ন দ্বারা আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। পারমাণবিক সংখ্যা 10 পাওয়া যায় আমাদের নিয়ন মৌলটার ক্ষেত্রে। এখন সেম ভাবে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন, এই সব কয়টা মৌল তাদের যতগুলা ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেই কয়টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আবার দেখো ব্যাপারটা, দেখো আর্গনের শক্তি স্তর কিন্তু দুইটাই। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, 2টা ইলেকট্রন দিয়ে সে পূর্ণ। দ্বিতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, সে কয়টা ইলেকট্রন দিয়ে পূর্ণ? 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ, ঠিক আছে। এখন দেখো, তার প্রথম শক্তি স্তরও পূর্ণ, দ্বিতীয় শক্তি স্তরও পূর্ণ। এখন প্রথম শক্তি স্তর যেহেতু পূর্ণ এবং দ্বিতীয় শক্তি স্তর যেহেতু পূর্ণ, এটা হচ্ছে মৌলটার নাম নিয়ন। আচ্ছা দেখো, এই প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ থাকার কারণে এই মৌলটা পরবর্তীতে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না।
কারণ রাসায়নিক বিক্রিয়া মূলত কি, আমাদের হয় ইলেকট্রন শেয়ার করতে হবে অথবা ইলেকট্রনের আদান প্রদান করতে হবে, মানে ইলেকট্রন হয় ত্যাগ করতে হবে নয় ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু এই মৌলটা দেখো, এখানে তার প্রথম শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। এবং এটা সবসময় মনে রাখবে যে কখনোই একটা পরমাণু চায় না অস্থিতিশীল অবস্থায় থাকতে, পরমাণু সবসময় চাবে একটা স্টেবল বা স্থির অবস্থায় থাকতে, এটাকে বলা হয় পরমাণু স্থিতিশীল অবস্থা। তার যেহেতু সব কয়টা ইলেকট্রন দ্বারা পূর্ণ তার শক্তিস্তরগুলা, এই কারণে সে চাবে না একটা ইলেকট্রন ত্যাগ করে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে, অথবা ইলেকট্রন গ্রহণ করার জায়গায় তো তার মধ্যে নাই। তাহলে বোঝা গেল কেন আমরা গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলি। নিষ্ক্রিয় মৌল বলছি এই কারণে, কারণ তাদের সর্ববহিস্থ শক্তিস্তর বা তাদের সব কয়টা শক্তিস্তর প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ। যে কয়টা ইলেকট্রন থাকলে তারা স্থির থাকবে বা স্থিতিশীল থাকবে সেই কয়টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। বোঝা গিয়েছে? এই জন্য তারা পরবর্তীতে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন ত্যাগ করে অস্থিতিশীল হইতে চাবে না, এবং ইলেকট্রন গ্রহণ করার তো কোনো সুযোগই নেই। এই জন্য গ্রুপ 18 মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলা অন্য কোনো মৌলের সঙ্গে সাধারণত বিক্রিয়া করে না, এবং কেন বিক্রিয়া করে না এই কারণটাও আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, গ্রুপ 18 এই মৌলগুলার আরো অনেকগুলো নাম রয়েছে, যেমন আমরা তাদেরকে সেতু মৌল বলে থাকি, অভিজাত মৌল বলে থাকি, বাট তোমাদের এখন এতটুকুই জানা লাগবে যে এই মৌলগুলোকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, একজন কমেন্ট করেছিল যে নিকটোজেন, চ্যালকোজেন, চ্যালকোজেন কি? আচ্ছা দেখো, আমাদের যে এখানে 16 নাম্বার গ্রুপ, আমাদের গ্রুপ নাম্বার 16, এটা হচ্ছে 16। এই গ্রুপ নাম্বার 16 দেখো আমাদের কি কি মৌল আছে। দেখো সালফারের মতো একটা মৌল আছে। তোমাদের কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে সম্ভবত, যে আমাদের ধাতু নিষ্কাশন চ্যাপ্টার, সেখানে অনেকেই দেখেছো সালফারকে কিভাবে আকরিক থেকে নিষ্কাশন করা হয়। বিভিন্ন অক্সাইড রূপে আমাদের আকরিক পাওয়া যায়, বিভিন্ন সালফাইড রূপে আমাদের আকরিক পাওয়া যায়। এই মৌলগুলোকে যেহেতু আমরা আকরিক থেকে নিষ্কাশন করছি, এই কারণে এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেন মানে কি? চ্যালকোজেন মানে হচ্ছে আমাদের ওর ফর্মিং। দেখো আমাদের চ্যালকোজেন, এই চ্যালকোজেন শব্দটার অর্থ কি? চ্যালকোজেন শব্দটার অর্থ হচ্ছে আমাদের আকরিক উৎপন্নকারী বা ওর ফর্মিং। ঠিক আছে, আকরিক উৎপন্নকারী। তাহলে বোঝা গিয়েছে যেহেতু আমরা গ্রুপ 16 এর মৌলগুলোকে অক্সাইড, সালফাইড এই রূপে আকরিক থেকে নিষ্কাশন করি, তাই আমরা এই গ্রুপের মৌলগুলোকে সামষ্টিকভাবে নাম দিয়েছি আকরিক উৎপন্নকারী বা চ্যালকোজেন মৌল। ঠিক আছে, চ্যালকোজেন মৌল আমরা কাকে বলছি? গ্রুপ 16 এর মৌলগুলোকে। আচ্ছা, এখন যেহেতু প্রশ্ন করেছো আরেকটাও বলে দিই, এখানে হচ্ছে আমাদের গ্রুপ 15 যে মৌলটা দেখতে পাচ্ছ, গ্রুপ এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রুপ 15। এই যে, বলো আমাদের গ্রুপ 15 প্রথম মৌলের নাম কি? গ্রুপ 15 প্রথম মৌলের নাম হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন। তারপর দেখো ফসফরাস আছে, আর্সেনিক আছে। আচ্ছা, এই নাইট্রোজেন এটা নিয়ে আমাদের একটু জানা লাগবে, কেন আমরা গ্রুপ 15 একটা বিশেষ নাম দিয়েছি। দেখো আমি একটা পেজ এখানে অ্যাড করছি। এই দেখো, গ্রুপ 15, এই গ্রুপ 15 প্রথম মৌলের নাম কি? এখনো কেউ জানোনি কমেন্টে। আচ্ছা, গ্রুপ 15 প্রথম মৌলের নাম হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন। আর নাইট্রোজেনটা হচ্ছে আমাদের শ্বাসরোধকারী মৌল। নাইট্রোজেন হচ্ছে আমাদের শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী মৌল। এখন শ্বাসরোধকারী যে কোনো পদার্থকে বলা হয় নিকটোজেন্স। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় নিকটোজেন। কি বলা হবে? আমার সঙ্গে বলো, কি বলা হবে? নিকটোজেন। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে নিকটোজেন। এখন দেখো, এই গ্রুপ 15 প্রথম মৌল নাইট্রোজেন, এটা যেহেতু একটা শ্বাসরোধকারী মৌল, তাই সামষ্টিকভাবে আমরা এই গ্রুপ 15কে বলছি নিকটোজেন্স। বোঝা গেল? তাহলে এখন আমরা আরেকবার রিক্যাপ করে যাই। আমরা অলরেডি আমাদের প্রতিটা গ্রুপের বিশেষ নাম বলে ফেলেছি, যেগুলো আমাদের আপাতত জানা দরকার। প্রথম গ্রুপের হাইড্রোজেন ব্যতীত অন্য মৌলগুলার বিশেষ নামটা কি? নাম হচ্ছে ক্ষার ধাতু।
গ্রুপ 2 এর সকল মৌলগুলোকে আমরা সামষ্টিকভাবে কি বলে থাকি? মৃৎক্ষার ধাতু। এবং কেন বলা হয় ইতিমধ্যে আমি বেশ কয়েকবার রিপিট করেছি। তোমরা যদি এখনো না বুঝে থাকো আমাকে কমেন্টে বলতে পারো, আমি আবার তোমাদের ক্লিয়ার করে দিব অবশ্যই। আচ্ছা, তারপর আমরা গ্রুপ 11, গ্রুপ 11কে কি বলেছি আমরা? গ্রুপ 11 এর মৌলগুলোকে আমরা বলেছি মুদ্রা ধাতু। গ্রুপ 15 এর মৌলগুলোকে সামষ্টিকভাবে কি বলেছি? নিকটোজেন্স। গ্রুপ 16 এর মৌলগুলোকে সামষ্টিকভাবে কি বলেছি? চ্যালকোজেন্স। গ্রুপ 17 এর মৌলগুলোকে কি বলেছি? হ্যালোজেন। এবং গ্রুপ 18 এর মৌলগুলোকে আমরা সামষ্টিকভাবে কি বলেছি? নিষ্ক্রিয় মৌল বা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বলতে পারো। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। একজন প্রশ্ন করেছিলে যে আমাদের অবস্থান্তর মৌল সম্পর্কে বলতে। অবস্থান্তর মৌল নিয়ে তোমাদের বইয়ে বিস্তারিত ধারণা দেওয়া নেই, বাট তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে, বোর্ড পরীক্ষায়, তাই আমি এটা নিয়ে একটু ধারণা দিয়ে যাচ্ছি। যেমন দেখো, আমাদের এখানে তোমাদের গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত দেখো, এটা হচ্ছে আমাদের গ্রুপ 3, এটা হচ্ছে গ্রুপ 12। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত বেশিরভাগই হচ্ছে আমাদের ধাতু। এখন অনেকে প্রশ্ন করতে পারো ধাতু কি? আচ্ছা, ধাতু নিয়ে একটু আইডিয়া দিয়ে রাখি, আসো দেখো ধাতু কি। ধাতু বলতে আগে ট্র্যাডিশনালি যেগুলো মনে করা হতো যে চকচক করবে, শক্ত হবে, আওয়াজ করলে ঝনঝন শব্দ হবে, সেগুলো হচ্ছে ধাতু। বাট আধুনিক সংজ্ঞা অনুযায়ী ধাতু কি? ধাতু হচ্ছে এরকম কোনো মৌল যার সর্বশেষ শক্তি স্তরে, ধরো এটা হচ্ছে যদি একটা মৌল হয়, তার সর্বশেষ শক্তি স্তরে হয় একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকবে। একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকার ফলে যে সুবিধা হয়, তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে। বোঝা গেল? ইলেকট্রনগুলো তারা ত্যাগ করতে পারবে। তাহলে কি বললাম? ধাতু কি? এরকম মৌল যার সর্বশেষ কক্ষপথে এক, দুই বা তিনটা ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রনগুলো তারা কোনো রাসায়নিক বিক্রিয়া ত্যাগ করতে পারবে। এবং কোনো পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করলে সে কিসে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নকে আমরা কিভাবে লিখি? মৌলের নামে, ধরো এটা এক্স হচ্ছে একটা মৌল, মৌলের নামের উপরে প্লাস দিয়ে আমরা লিখবো এটা হচ্ছে একটা ধনাত্মক আয়ন। মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে একটা সোডিয়াম দিয়ে দেখাই বিক্রিয়াটা, তাহলে তোমরা ইজিলি বুঝবা। যেমন দেখো, আমরা সোডিয়াম নিয়ে জানি, বলতো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানাবে কাইন্ডলি। দেখো, ধরো এই হচ্ছে একটা সোডিয়াম মৌল, ঠিক আছে? সোডিয়াম মৌলে ইলেকট্রন কয়টা থাকে? সোডিয়ামে দেখো, আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী সাজিয়েছিলাম, একদম প্রথমেই বলেছি। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়ে আমরা সোডিয়ামকে পাই আমাদের 11 নম্বর মৌলে। কিভাবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। সোডিয়াম হচ্ছে আমাদের 11 নম্বর মৌল, ঠিক আছে? 11 নম্বর পারমাণবিক সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা 11, মানে কি তার প্রোটন সংখ্যা 11, তার ইলেকট্রন সংখ্যা 11। তাহলে 11টা ইলেকট্রন সংখ্যা থাকলে কিভাবে লিখবো দেখো, এই দেখো অন্যটা কালে দিয়ে লিখছি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? 8টা। টোটাল কয়টা ইলেকট্রন গেল? 10টা ইলেকট্রন। আর বাকি থাকছে আমাদের একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন ধরো এখানে দিয়ে দিলাম। এখন দেখো, আমার বলা ধাতুর সংজ্ঞায় কি ছিল? ধাতুর সংজ্ঞায় ছিল যে এরকম কোন মৌল যার সর্বশেষ কক্ষপথে, এটা হচ্ছে তার সর্বশেষ কক্ষপথ, এটা সর্বশেষ কক্ষপথে হয় একটা, নয় দুইটা, নয় তিনটা ইলেকট্রন থাকবে। এখন সোডিয়াম যদি ধরো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাদ্য লবণ, একটা যৌগ, তখন এই সোডিয়ামের এই সর্বশেষ ইলেকট্রনটা সে ত্যাগ করে দিবে। এই ইলেকট্রনটা ত্যাগ করে বাইরে বের হয়ে যাবে। বোঝা গেল? এই ইলেকট্রনটা যখন বাইরে বের হয়ে গেল, তখন আমরা সোডিয়ামকে কিভাবে প্রকাশ করব? দেখো, আমরা আগে সোডিয়ামকে লিখতাম হচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমাদের সোডিয়াম ছিল। এখন সোডিয়ামটা একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে দিয়েছে অলরেডি। এই একটা ইলেকট্রন ছাড়ার কারণে সে যেহেতু একটা নেগেটিভ চার্জ হারিয়ে ফেললো, ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ আমরা জানি, নেগেটিভ চার্জ হারিয়ে ফেলার কারণে এখন আমরা তাকে বলবো সোডিয়াম প্লাস। এটা হচ্ছে এই বর্তমান অবস্থা, সোডিয়াম প্লাস। ব্যাপারটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ধাতু। আচ্ছা, ধাতু অধাতু ব্যাপারটা এখন আসলে বোঝানোর কথা ছিল না, একজন অবস্থান্তর মৌল কথাটা বলায় আমি হচ্ছে ওই টপিকে আবার গেলাম। আচ্ছা, দেখো কি বললাম আমরা, যে আমাদের গ্রুপ 3 থেকে 12, এই হচ্ছে গ্রুপ 3, এই হচ্ছে গ্রুপ 12। গ্রুপ 3 থেকে 12 এগুলো হচ্ছে ধাতু, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সোডিয়াম প্লাস সবাই লিখছো।
এই তো বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের প্রধানত ধাতু। এখন ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে, মাত্রই তো আমরা দেখলাম, তাই না? এই যে ধাতু হচ্ছে আমাদের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। এই ধনাত্মক আয়নটা হচ্ছে ধাতুর একটা সুস্থিত আয়ন। আমাদের অবস্থান্তর মৌলের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি এটা আমরা একবার লিখে দিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল দেখো, অবস্থান্তর মৌল বলতে বোঝায়, আচ্ছা হ্যাঁ, ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌলের পার্থক্য কি এটা আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। দেখো, অবস্থান্তর মৌল বলতে বোঝায় ডি ব্লক ভুক্ত। দেখো, ডি ব্লক ভুক্ত। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া ডি ব্লক ভুক্ত মৌল মানে কি অবস্থান্তর মৌল? না ভাইয়া, ডি ব্লক ভুক্ত মৌল মানে অবস্থান্তর মৌল না, সেটা আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিব, সমস্যা নেই। দেখো, এটা হচ্ছে আমাদের ডি ব্লক ভুক্ত মৌলের সুস্থিত আয়নে সুস্থিত আয়নে ডি ব্লকভুক্ত কোন মৌলের সুস্থিত আয়নে যদি ডি অরবিটাল আমাদের আংশিক পূর্ণ থাকে, ডি ব্লক যদি আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকে, তবে আমরা সেই মৌলটাকে বলবো অবস্থান্তর মৌল। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাইয়া ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌলের পার্থক্য কি? এই পার্থক্যটা বোঝানোর জন্য আমি আসলে সংজ্ঞাটা লিখেছি, সংজ্ঞাটা এক্সপ্লেন করব, তারপর তোমাদেরকে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সংজ্ঞাটা কি আরেকবার পড়ো আমার সাথে। ডি ব্লকভুক্ত কোনো মৌলের সুস্থিত আয়নে ডি ব্লক যদি আংশিক পূর্ণ থাকে। এখন আসো আমরা ব্যাপারটা দেখি। আচ্ছা, ডি ব্লক মৌল বলতে কি বোঝায় এটা জানার জন্য আমাদের আগে জানা লাগবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের আইডিয়া কিরকম বলো তো? ইলেকট্রন বিন্যাস কি তোমরা করেছো আগে? যেমন দেখো, আমি যদি বলি সোডিয়াম একটা মৌল, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের? 11। এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? ইলেকট্রন বিন্যাসে জি জি ডি অরবিটাল হবে, ডি অরবিটাল হবে। আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস উদাহরণের জন্য সোডিয়ামের কথাটা এখানে আনলাম, দাঁড়াও, সরি, ডি অরবিটাল, থ্যাংক ইউ, ডি অরবিটাল। আচ্ছা, ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে, আচ্ছা এই দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা কি হবে? হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস পারো, ত্রিজিৎ সাহা বলছো, বাকিরাও পারবে আশা করি, না পারলে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস নিয়ে পুরো একটা আলাদা ক্লাস নিতে পারবো, ঠিক আছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে করি, 1s2 2s2 2p6 3s1। এখন এস কি, পি কি, এটা নিয়ে কি কারো প্রশ্ন আছে? আচ্ছা, দেখো, 1s2 2s2 2p6 and 3s1। এই একটু আগে আমরা যে সোডিয়ামের চিত্রটা আঁকলাম সেটা কোথায়? এই দেখো, সোডিয়াম। এই যে 1 দিয়ে কি বোঝানো হয়? এইটা হচ্ছে আমাদের 1 বা 1 নাম্বার শক্তি স্তর, ঠিক আছে? তারপর দেখো, এই 2 হচ্ছে আমাদের 2 নাম্বার শক্তি স্তর, এবং 3 হচ্ছে আমাদের 3 নাম্বার শক্তি স্তর। আরেকবার দেখো এটা, এই যে 1s2 2s2 2p6 3s1। এখন এস কি, পি কি? এস আর পি গুলো হচ্ছে মূলত আমাদের, তোমরা সাব অরবিটাল হিসেবে চিন্তা করতে পারো, অথবা অরবিটাল হিসেবে চিন্তা করতে পারো। দেখো, আমরা একটু আগে বললাম যে আমরা এন দিয়ে কোনো প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে থাকি। হ্যাঁ, এই তো সুন্দর করে লিখেছো, 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা ইলেকট্রন বিন্যাস সবাই পারো, তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে এখন এত মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে? দেখো, কি বলেছিলাম?
ইলেকট্রন সরি আমাদের অবস্থান্তর মৌল সংজ্ঞাটা ডি ব্লকভুক্ত কোনো মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে। এখন আসো আমরা যাই ডি ব্লকভুক্ত একটা মৌল, ডি ব্লকভুক্ত একটা মৌলের নাম বলো তো একজন, বলো ডি ব্লকভুক্ত একটা মৌলের নাম বলো কেউ, আমি লিখছি, সেটা লিখবো সাথে সাথে তার এক্সেপশনটাও দেখাই দিব, সমস্যা নেই, যে কেন ডি ব্লকভুক্ত মৌল মানেই অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজেই করছি। যেমন দেখো আমি নিকেল নিয়ে যদি কথাবার্তা বলি, নিকেল আমাদের কত নাম্বার মৌল? আচ্ছা স্ক্যান্ডিয়াম আমরা পরে যাচ্ছি, অ্যাকচুয়ালি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হচ্ছে একটু ব্যতিক্রম, তোমাদের পরীক্ষায় ওইটা দিয়ে প্রশ্ন আসে, আমি তোমাদেরকে সেটা আলাদাভাবে বুঝাই দিব। যেমন দেখো নিকেল, নিকেল আমাদের কত নাম্বার মৌল? আচ্ছা অনেকে বলেছে টাইটানিয়াম, দেখো বলো নিকেল কত নাম্বার মৌল? নিকেল হচ্ছে 28 নাম্বার মৌল। এখন নিকেলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো আমরা, দেখো 1s2, নিকেলের ইলেকট্রন বিন্যাসটা যারা পারো কমেন্টে লিখে দাও, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, আর হবে আমাদের দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি নিচে লিখছি তাহলে 4s2 থেকে নিচে লিখছি, হ্যাঁ লিখে দাও যারা ইলেকট্রন বিন্যাসটা পারো, লিখে দাও কমেন্টে 3d 3d8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিকেলের ইলেকট্রন বিন্যাস। এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাই আপনি 3s 3p তারপর 4s লিখে কেন 3d তে গিয়েছেন? একজন প্রশ্ন করেছিল যে আউফবাউ নীতি কি এটা? আমি তখন যেটা পড়েছিলাম সেটা আউফবাউ নীতি ছিল না। হ্যাঁ আউফবাউ নীতি এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইন শর্ট। দেখো আমাদের আউফবাউ নীতিটা মূলত কি বলে, আউফবাউ নীতি বলে এই যে আউফবাউ নীতি নিয়ে একটু কথাবার্তা বলে যাই। হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ হেমা, নাফিসা, তোমরা ইলেকট্রন বিন্যাসটা ঠিকঠাক লিখেছো। আচ্ছা আউফবাউ নীতি, আউফবাউ নীতিতে আমাদের বলা হয় যে কোনো মৌলের একটা অরবিটালে ইলেকট্রন যে প্রবেশ করবে সেটা কিসের ভিত্তিতে প্রবেশ করবে। দেখো আমি কেন প্রথমে 1s2 লিখেছি, তারপর কেন 2p না লিখে 2s লিখেছি, কারণটা কি? কারণটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলা এরকম ভাবে অরবিটালে প্রবেশ করবে, সেই অরবিটালগুলো প্রবেশ করবে যে অরবিটালগুলো প্রবেশ করতে তার কম শক্তি প্রয়োজন। মানে আমার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো সর্বপ্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর অধিক শক্তির অরবিটালে প্রবেশ করবে। বোঝা গিয়েছে? এখন কম শক্তি অধিক শক্তি আমরা কিভাবে বুঝবো? আমরা আউফবাউ নীতিতে কম শক্তি আর অধিক শক্তি সম্পন্ন অরবিটাল বের করার জন্য n+l নিয়মটা ফলো করি, n+l। এখন অনেকে বলতে পারো ভাইয়া n কি l কি? দেখো এই n হচ্ছে আমাদের ওই যে প্রধান শক্তি স্তর, সেটা হচ্ছে n, প্রধান শক্তি স্তর সংখ্যা হচ্ছে n। আর l কি? l কে আমরা প্রকাশ করি হচ্ছে s p d f, এগুলোর উপর ভিত্তি করে মেইনলি। যখন s হয়, s এর জন্য আমাদের l ইকুয়ালস টু কত? আচ্ছা আমি একটু ক্লিয়ার করে ভালোভাবে লিখছি। দেখো n বলতে কি বোঝায়? n বলতে বোঝায় আমাদের প্রধান প্রধান শক্তি স্তর সংখ্যা। ঠিক আছে, আর এখন হ্যাঁ এই তো ঠিক আছে, n+l যার মান কম। আচ্ছা দেখো এখন আসলে আমরা এল নিয়ে পড়ালেখা করি। এলটা কি? একটু আগে বলেছি এল হচ্ছে আমাদের এল এর উপর আমাদের অরবিটালগুলো মেইনলি নির্ভর করে। দেখো আমরা যদি বলি এস পি ডি এফ, এগুলো হচ্ছে আমাদের এক একটা অরবিটাল। যখন আমরা এস অরবিটাল পাবো, এস এর জন্য আমাদের এল এর ভ্যালু কত হবে? 0। পি এর জন্য এল এর ভ্যালু কত হবে? 1। ডি এর জন্য এল এর ভ্যালু কত হবে? 2। এফ এর জন্য এল এর ভ্যালু কত হবে? 3। বোঝা গিয়েছে? তাহলে এখন n+l এই ব্যাপারটা কি ক্লিয়ার?
যে এন হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরের সংখ্যা এবং এল হচ্ছে আমাদের এই অরবিটালগুলোর উপর ভিত্তি করে আমরা এই 0 1 2 3 এই নাম্বারিংটা করি। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে আমাদের ব্যতিক্রমটা ছিল এই যে আহ্বানীতে আমরা এখানে পড়লাম। দেখো এখানে কেন 3s 3p তারপরে 3d না লিখে 4s লিখেছি। এখন আসলে আমরা 3d আর 4s এটার মধ্যে একটু তুলনামূলক পার্থক্য করি। যেমন দেখো আমাদের 3d অরবিটাল আচ্ছা, আর এখানে হচ্ছে 4s অরবিটাল। ঠিক আছে, 3d এবং 4s কেন ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে, কেন ইলেকট্রন আগে 3d তে প্রবেশ করে না, এটা আমরা এখন বলছি। দেখো 3d এর ক্ষেত্রে প্রথম 3 দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে n এর ভ্যালু, n ইকুয়ালস টু 3, মানে আমাদের ইলেকট্রনটা এই কক্ষপথে 3 নাম্বার কক্ষপথে 3 নাম্বার প্রধান কক্ষপথে, এই জন্য n ইকুয়ালটা আমরা 3 লিখেছি। এবং d কখন লিখব, d হলে l এর ভ্যালু কত হবে আমরা দেখি আরেকবার। d হলে l এর ভ্যালু কত, 2, তাহলে আমরা এখানে লিখব 3 প্লাস, আচ্ছা সরি, n ইকুয়াল টু 3 এবং আমাদের l এর ভ্যালু কত এখানে 2, তাহলে আমাদের n প্লাস l ইকুয়ালস টু কত এখানে 5 হচ্ছে। ঠিক আছে, তারপর আসলে আমাদের 4s, 4s এর জন্য আমাদের এখানে n ইকুয়ালস টু কত 4, মানে আমাদের ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে, ইলেকট্রনটা কোথায় আছে, চতুর্থ শক্তি স্তরে আছে, চতুর্থ প্রধান শক্তি স্তরে আছে। এবং s এর জন্য আমাদের দেখো কি বলেছিলাম, s এর জন্য আমাদের l এর মান কত হবে 0, তাহলে আমরা এখানে কি লিখব, l এর মান হচ্ছে 0, তাহলে এই ক্ষেত্রে n প্লাস l হচ্ছে 4। জিনিসটা বোঝা গিয়েছে, n প্লাস l এর ব্যাপারটা কি ক্লিয়ার? এখন দেখো n প্লাস l এর মান 3d এর ক্ষেত্রে আমাদের 5 এবং n প্লাস l এর মান 4s এর ক্ষেত্রে কত আমাদের 4। ঠিক আছে, n প্লাস l এর মান যার কম সে অরবিটালে প্রবেশ করতে আমাদের ইলেকট্রনের কম শক্তি লাগবে। ঠিক আছে, এই দেখো তাহলে এখানে আমাদের এনার্জি কম লাগবে, ইলেকট্রনের এই 4s অরবিটালে প্রবেশ করতে এনার্জি কম লাগবে এবং 3d তে প্রবেশ করতে 4s এর চেয়ে বেশি পরিমাণ এনার্জি লাগবে। তাই ইলেকট্রন, এই যে আমাদের নিকেলের ইলেকট্রন বিন্যাসে কেন ইলেকট্রন দেখো নিকেলের ইলেকট্রন বিন্যাসে কেন ইলেকট্রন আগে 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করেছে, জিনিসটাকে বুঝতে পেরেছো? বুঝলে আমাকে জানাও। এটাই হচ্ছে আউফবাউ নীতি, যে আমাদের ইলেকট্রনগুলো সর্বপ্রথম যেই অরবিটালে প্রবেশ করতে কম শক্তি লাগবে সেই অরবিটালে আগে প্রবেশ করবে, এটা হচ্ছে আমাদের আউফবাউ নীতি। ঠিক আছে, আচ্ছা আমরা কোথায় ছিলাম, অবস্থান্তর মৌলে। দেখছো একটা টপিক থেকে আমরা আরেকটা টপিকে কত তাড়াতাড়ি শিফট হয়ে যাই। আচ্ছা তোমরা মনোযোগ ধরে রেখো তাহলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিকেলের ইলেকট্রন বিন্যাস। নিকেলের ইলেকট্রন বিন্যাসে আমরা কি পাইলাম, 3d তে হচ্ছে আমাদের 8টা মৌল। আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা আরেকবার মনে করো। অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি, ডি ব্লকভুক্ত মৌলের, ডি ব্লকভুক্ত মৌল মানে কি, ডি ব্লকভুক্ত মৌল মানে হচ্ছে যেই মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা দেখো ডি ব্লকভুক্ত মৌল, এটাকে কি কি বলতে পারি, এটাকে বলতে পারি, এই যে এটাকে বলতে পারি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যাবে। তাহলে দেখো, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছো, ধন্যবাদ। আচ্ছা আমি আরেকবার দেখিনি এটা, দেখো ডি ব্লকভুক্ত মৌল কাদের বলা হয়, যেই সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে তাকে আমরা কি বলতেছি, ডি ব্লকভুক্ত মৌল। ঠিক আছে, এখন দেখো এই যে নিকেলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা আমাদের কোথায় প্রবেশ করেছে, ডি ব্লকেই তো, তাই না? দেখো 3d তে কিন্তু আমাদের লাস্ট ইলেকট্রন কিন্তু 4s এ লাস্টে যায় নাই। কেন ইলেকট্রন সবার লাস্টে 4s এ যায় নাই, কেন ইলেকট্রন সবার লাস্টে 3d তে গেছে, ওই যে আউফবাউ নিয়ম অনুসারে যে অরবিটালে প্রবেশ করতে ইলেকট্রনের কম শক্তি প্রয়োজন হবে, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। ঠিক আছে, এখন তাহলে আমরা বুঝলাম সর্বশেষ ইলেকট্রনটা নিকেলের ক্ষেত্রে এই ডি অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এখন দেখো ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ডি অরবিটালে আমাদের, আচ্ছা অরবিটালের ব্যাপারটা আরেকবার বলে দিই। যেমন দেখো আমাদের, আচ্ছা ঠিক আছে, এই দেখো এখানে লিখছি আমি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ।
হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো এস পি ডি, আমি তিনটাই দেখাচ্ছি, তোমাদের অ্যাকচুয়ালি এসএসসি লেভেলে তিনটাই লাগবে, শুধু এসএসসি না এইচএসসি লেভেলেও আসলে তিনটাই লাগে, তিনটার বাইরে কখনো লাগে না। হ্যাঁ দেখো, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ছয়টা, এবং ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা। ঠিক আছে, সরি লেখাটা আসলে একটু দেখো, ডি অরবিটালে ইলেকট্রন হচ্ছে 10টা থাকতে পারে সর্বোচ্চ। তাহলে বলো এখানে ডি অরবিটাল কি পূর্ণ আছে আমাদের? ডি অরবিটাল কখন পূর্ণ থাকতো? যখন ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হইতো 10, কিন্তু এখানে ডি অরবিটাল কত? ডি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? 8টা আছে। তোমরা কি ব্যাপারগুলো বুঝতেছো যে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা, কিন্তু এখানে আছে 8টা ইলেকট্রন ডি অরবিটালে। তাহলে ডি অরবিটাল হচ্ছে আমাদের আংশিক পূর্ণ। ডি অরবিটালকে আমরা কখন আংশিক পূর্ণ বলবো? যখন ডি অরবিটালে ইলেকট্রন আমাদের 0 হবে না আর হচ্ছে 10 হবে না। কারণ দেখো, ডি অরবিটালে যদি ইলেকট্রন সংখ্যা 0 হয়, ইলেকট্রন সংখ্যা 0 মানে কি ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, সে তো সম্পূর্ণ একদম অপূর্ণ। ডি অরবিটাল হচ্ছে অপূর্ণ যখন ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0, আর যখন ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 10 তখন ডি অরবিটালে সম্পূর্ণ। একবার হচ্ছে একদম ইলেকট্রন নাই, একবার হচ্ছে সম্পূর্ণ। তাহলে আংশিক পূর্ণ কখন হবে? 0 থেকে 10-এর মাঝখানে, মানে আমাদের ডি হবে 1 থেকে 9, এটাকে বলা হবে আমাদের আংশিক পূর্ণ। তাহলে বুঝতে পেরেছো আংশিক পূর্ণ ব্যাপারটা কাকে বলা হচ্ছে? হ্যাঁ, পার্শিয়ালি ফিল্ড, অনেক ঠিক বলেছো ভাইয়া। আচ্ছা, ডি অরবিটালে 1 থেকে 9 মানে 1 থেকে 9টা ইলেকট্রন থাকলে আমরা তাকে বলবো আংশিক পূর্ণ। ঠিক আছে, এখন দেখো নিকেল, আমাদের সংজ্ঞা কি ছিল? যে কোনো মৌলের ইলেকট্রন, ডি ব্লকভুক্ত কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে তার হচ্ছে একটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন আসলে আমরা সেখানে যাই। দেখো বলো নিকেলের একটা সুস্থিত আয়ন কত? নিকেলের সুস্থিত আয়ন কত? ধরো আমরা নিকেল 2+ বললাম, নিকেল 2+। ঠিক আছে, নিকেল 2+ মানে কি? আর D5 হলে অর্ধপূর্ণ বলে না? হ্যাঁ ভাই, D5 হলে অর্ধপূর্ণ বলবো, কারণ ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 10টা, তাই তাই D5 হলে বলবো অর্ধপূর্ণ। পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, তাই পিতে যদি 3টে ইলেকট্রন থাকে তখন আমরা বলবো পি হচ্ছে অর্ধপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি ছিল আরেকবার দেখে নাও। এ হচ্ছে আমাদের সংজ্ঞাটা ছিল ডি ব্লকভুক্ত মৌলের সুস্থিত আয়নে। সুস্থিত আয়ন মানে কি? তাকে আগে আয়ন হইতে হবে। আমরা তো ডি ব্লকভুক্ত মৌল দেখে ফেললাম, কিন্তু তার সুস্থিত আয়ন তো দেখি নাই। তাই আসো আমরা দেখো, এই দেখলাম হচ্ছে ডি ব্লকভুক্ত একটা মৌল, তার ইলেকট্রন বিন্যাস, এটা নিয়ে কিন্তু আমাদের অবস্থান্তর মৌলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমাদের অবস্থান্তর মৌলের সঙ্গে সম্পর্ক হচ্ছে ডি ব্লকভুক্ত একটা মৌলের সুস্থিত আয়নের। তাহলে নিকেলের একটা আয়ন আমরা কি বললাম? নিকেল 2+, মানে নিকেল কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে 2টা ইলেকট্রন দান করেছে, এটা হচ্ছে তার একটা আয়ন। নিকেলের এই আয়নের ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, 3d, 8। আচ্ছা এখন বলো এটা কেন নিকেলের একটা সুস্থিত আয়ন হইল? কেন আমাদের ইলেকট্রনগুলো 4s অরবিটাল থেকে বের হয়ে গেল? দেখো, ইলেকট্রন যখন পূর্ণ হচ্ছে তখন কিন্তু সবার আগে ঢুকছে 4s অরবিটালে, 3d তে ঢোকার আগে ঢুকছে 4s অরবিটালে, তারপর ঢুকছে কোথায়? 3d অরবিটালে। কিন্তু ইলেকট্রন বের হওয়ার সময় ইলেকট্রন বের হয়েছে কোথা থেকে আগে? 4s অরবিটাল থেকে। কেন? কারণ নিকেল হচ্ছে আমরা যদি নিকেলের স্ট্রাকচারটা এখানে আঁকাই ছোট করে, দেখো নিকেলের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এটা হচ্ছে একটা, ধরো এটা একটা নিকেল, নিকেলের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস অনুযায়ী লাস্টে কি ছিল? 3d8 4s2। এখন 4s2 মানে কি? 4s2 মানে হচ্ছে আমাদের চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন। এখানে দেখো এটা যদি হয় আমাদের মৌলটা, এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। দেখো ইলেকট্রন যখন প্রবেশ করছে নিকেলের মধ্যে তখন আগে এটা ফিল আপ করবে, এটা ফিল আপ করবে, প্রথম শক্তি স্তর ফিল আপ করলো, দ্বিতীয় শক্তি স্তর ফিল আপ করলো, তৃতীয় শক্তি স্তরে 3d তে যাওয়ার আগে 4s এ যাচ্ছে, এখানে ইলেকট্রন আগে ঢুকছে,
কেন ইলেকট্রন আগে ঢুকছে? কারণ এখানে ঢুকতে কম শক্তি লাগবে এবং আউসবাউন্ড নীতি অনুযায়ী ইলেকট্রন তো কম শক্তির অরবিটালে আগে পূর্ণ করবে, তাই না? আচ্ছা, কিন্তু বের হওয়ার সময় দেখো আমাদের সবার বাইরের লেয়ারটা কোনটা? সবার বাইরের লেয়ারটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এই শক্তি স্তর থেকে আমাদের দুইটা ইলেকট্রন বের হয়ে, এই দুইটা ইলেকট্রন বের হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিচ্ছে। বোঝা গেল তাহলে কেন আমাদের 4s থেকে ইলেকট্রন বের হচ্ছে? কারণ চতুর্থ শক্তিস্তর সবার বাইরে থাকছে, সবার বাইরের শক্তিস্তর থেকে ইলেকট্রনগুলো বের হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা পেলাম হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো এই যে জিনিসটা, আমি এটা একটু মুছে দিচ্ছি, আপাতত এটার দরকার হচ্ছে না। যে তাহলে এটা হচ্ছে আমাদের নিকেলের একটা সুস্থিত আয়নের, নিকেলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। নিকেলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন। ডি অরবিটাল পূর্ণও না আবার খালিও না, ডি অরবিটাল হচ্ছে আংশিক পূর্ণ। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি পাইলাম? দেখো আবার আমরা সংজ্ঞাটা দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা। ডি ব্লকভুক্ত মৌলের সুস্থিত আয়নে, নিকেল আমাদের একটা ডি ব্লকভুক্ত মৌল, তার সুস্থিত আয়ন পাইলাম নিকেল 2+। সুস্থিত আয়নের ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে, তাহলে এই আয়নে ডি অরবিটালটা দেখো তো আংশিক পূর্ণ না, এখানে কিন্তু 10টা ইলেকট্রনও নাই, 0টা ইলেকট্রনও নাই, মানে আংশিক পূর্ণ। এই জন্য আমরা নিকেলকে বলছি একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো অবস্থান্তর মৌলটা কি? এখন আসো আমরা বলি যে সকল ডি ব্লকভুক্ত মৌল কেন অবস্থান্তর মৌল না। এটা একজন প্রশ্ন করেছিলে যে ভাইয়া ডি ব্লকভুক্ত মৌল আর অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্যটা কি? দেখো আমরা এখন লিখছি আরেকটা ডি ব্লকভুক্ত মৌল, ধরো স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম এটার ইলেকট্রন সংখ্যা কত, মানে পারমাণবিক সংখ্যা কত? 21। 21। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 and 3d1। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। স্ক্যান্ডিয়ামে যেহেতু পারমাণবিক সংখ্যা 21, তাই স্ক্যান্ডিয়ামে প্রোটন সংখ্যা 21 এবং সিমিলারলি ইলেকট্রন সংখ্যা স্ক্যান্ডিয়ামে 21টাই। আচ্ছা, এখন আমরা এটা ইলেকট্রন বিন্যাস করলে কি পাইলাম? হ্যাঁ, ধন্যবাদ, অবস্থান্তর মৌল ক্লিয়ার। এখন তোমাদের ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌলের পার্থক্যটা বুঝিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। কারণ তোমাদের এসএসসিতে সৃজনশীলে এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নগুলো আসে এর মধ্যে একটা ভালো অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে বা আমাদের প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে, কেন সকল ডি ব্লকভুক্ত মৌল অবস্থান্তর মৌল নয়, ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বোর্ডে আসছে। আচ্ছা, তাহলে দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমার কি কোথাও ভুল হয়েছে? 18। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এক মিনিট। আচ্ছা, এক মিনিট, আমি তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখন আসো আমরা বলি। হ্যাঁ, এখন বলো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে অবস্থান, আচ্ছা না, এটা আগেই বলেছি, ঠিক আছে। এখন বলো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নটা কি হবে? কেউ একজন কমেন্টে জানো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কি হবে? সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। দেখা যাচ্ছে? হুম, আচ্ছা,
স্ক্যান্ডিয়ামের যদি আমরা একটা আয়নের কথা চিন্তা করি, স্ক্যান্ডিয়াম ধরো বলছে তোমাকে 3+। স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম প্লাস বলতে চাও? 3+ বললাম, স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে সুস্থিত আয়ন বলতে হবে। স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি হবে, যেহেতু 3টা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, 1s2 2s2 2p6 3s2 3p6। স্ক্যান্ডিয়াম 3+, এটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন। এখানে দেখো স্ক্যান্ডিয়ামের এই সুস্থিত আয়নে সর্বশেষ আমাদের দেখো সংজ্ঞাটা কি ছিল আমাদের অবস্থান্তর মৌলের? ডি ব্লকে ডি অরবিটালে ইলেকট্রন কয়টা থাকবে? আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ মানে কি 1 থেকে 9 পর্যন্ত থাকবে, কিন্তু স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নে ডি অরবিটাল হচ্ছে আমাদের নাই, অনুপস্থিত। এই কারণে স্ক্যান্ডিয়াম হচ্ছে আমাদের একটা ডি ব্লকভুক্ত মৌল, বাট অবস্থান্তর মৌল না। এটা আসলে তোমাদের বেশিরভাগই আসে জিঙ্ক দিয়েও দেখাই দিচ্ছি, দাঁড়াও। যেমন দেখো জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এখন দেখো জিঙ্ক কিন্তু একটা ডি ব্লকভুক্ত মৌল। আমি হচ্ছে তোমাদের সঙ্গে লাইভটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখো, জিঙ্ক হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। কেন? কারণ জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করতেছে কোথায়? আমাদের ডি অরবিটালে। এই জন্য জিঙ্ক হচ্ছে একটা ডি ব্লকভুক্ত মৌল। এখন জিঙ্কের একটা সুস্থিত আয়ন কি? জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+। আমরা সবাই জানি জিঙ্ক 2+। যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। এখন বলো, এই যে আমাদের জিঙ্ক 2+, এই আয়নটা এখানে কোন অরবিটাল থেকে ইলেকট্রনটা বের হয়েছে? ইলেকট্রন বের হয়েছে আমাদের 4s2 অরবিটাল থেকে। কেন আমাদের ইলেকট্রন প্রবেশের সময় 3D তে আগে প্রবেশ করে? কেন ইলেকট্রন প্রবেশের সময় আগে 4s এ প্রবেশ করে, কেন 3D তে পরে প্রবেশ করে? বলেছিলাম আফবাউ নীতি অনুযায়ী যেই অরবিটালে প্রবেশ করতে আমাদের কম শক্তি লাগবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই কারণে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে। কিন্তু বের হওয়ার সময় যেহেতু সর্বশেষ কক্ষপথ হচ্ছে জিঙ্কের 4র্থ শক্তি স্তর, তাই সেখান থেকে এই দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে। 4s এর দুইটা ইলেকট্রন আমাদের জিঙ্ক 2+ আয়নের ক্ষেত্রে বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলো এটা হচ্ছে আমাদের জিঙ্কের একটা সুস্থিত আয়ন। এই সুস্থিত আয়নে ডি অরবিটালটা কি আংশিক পূর্ণ আছে? এই সুস্থিত আয়নে ডি অরবিটাল আমাদের আংশিক পূর্ণ আছে কি? কি বলেছিলাম, ডি অরবিটাল কখন আংশিক পূর্ণ থাকবে? যখন ডি অরবিটালে ইলেকট্রন থাকবে আমাদের 1 থেকে 9। কিন্তু জিঙ্ক 2+, যেটা হচ্ছে জিঙ্কের সুস্থিত আয়ন, এই আয়নের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন আছে 10টা, মানে ডি অরবিটাল সম্পূর্ণ। ঠিক আছে, ডি অরবিটালে যদি 0 থাকতো বলতাম ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই। ডি অরবিটাল 10টা ইলেকট্রন, মানে ডি অরবিটাল সম্পূর্ণ। আর 1 থেকে 9 মানে আংশিক পূর্ণ। তাহলে আমরা পাইলাম যে জিঙ্ক আমাদের একটা ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্কের একটা সুস্থিত আয়নে ডি অরবিটাল ইলেকট্রন কয়টা? 10টা, মানে ডি অরবিটাল আংশিক পূর্ণ নাই। এই কারণে হচ্ছে আমাদের জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম তারা ডি ব্লকভুক্ত মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয়। বোঝা গেল তাহলে? হ্যাঁ, এখানে ডি ফুল পূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের অবস্থান্তর মৌল আর ডি ব্লকভুক্ত মৌলের পার্থক্য বোঝা গেল। এখন তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। প্রশ্নটা আসবে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এটা তোমাদের বলবে ব্যাখ্যা করো। তাহলে ব্যাপারটা বোঝা গেল, সকল ডি
ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কেন সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়? কারণ আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুযায়ী যে সকল ডি ব্লকভুক্ত মৌলের যে সকল ডি ব্লকভুক্ত মৌলের সুস্থিত আয়নে, কোনো একটা সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, তাদের আমরা বলবো অবস্থান্তর মৌল। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারগুলো গেল। এখন আসো আমরা আবার আমাদের পিরিয়ডিক টেবিলে ফিরে যাই। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কি কি আসে বলো তো? তোমাদের এই চ্যাপ্টার থেকে মূলত আমি প্রথমে যেই সব কয়টা গ্রুপের বিশেষ নাম, বিশেষ ধর্ম পড়াইলাম, সেখান থেকে তোমাদের অনুধাবন অথবা প্রয়োগমূলক প্রশ্নে আসে। তারপর তোমাদের উচ্চতর দক্ষতায় যেখান থেকে বেশি প্রশ্ন আসে এবং প্রয়োগেও আসতে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয়, মানে ইলেকট্রন বিন্যাস থেকে তুমি একটা মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করবা, তখন তুমি বলবা এটা হচ্ছে এত নম্বর গ্রুপের এত এত নম্বর পর্যায়ের মৌল। এই অবস্থান নির্ণয় করাটা আসে তোমাদের। তারপর আসতে দেখা যায় হচ্ছে আমাদের যে বিভিন্ন পর্যায় ভিত্তিক ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো নিয়ে প্রতি বছরের প্রশ্ন আসে এবং এটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন। যে তুমি যদি আমাকে বলো এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ভাই এসএসসিতে আসবেই, সেই টপিকটা হচ্ছে আমাদের পর্যায় ভিত্তিক ধর্মগুলো, তাহলে এটা আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়া লাগবে। পর্যায় ভিত্তিক ধর্ম এবং ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয় বলতে কি বোঝায়? অবস্থান নির্ণয় বলতে বোঝায় তার পর্যায় নম্বর নির্ণয় এবং গ্রুপ নম্বর নির্ণয়। তখন আমরা বলবো এই মৌলটার অবস্থান পর্যায় সারণীতে এত নম্বর পর্যায়ে এত নম্বর গ্রুপে। আচ্ছা, এখন আসো আমরা অবস্থান নির্ণয় আগাই আস্তে আস্তে। এই দেখো এখানে এখানে হচ্ছে তোমাদের পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য কথা বলা আছে, এগুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি যে পর্যায় সারণীর এই বৈশিষ্ট্যগুলো কি কি। আমাদের গ্রুপ 1-এ কয়টা মৌল, গ্রুপ 2 এবং 3-তে কয়টা মৌল, পর্যায়ে কয়টা মৌল, এগুলো আমরা পড়ে ফেলেছি। এগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন আমরা যাব হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। যেমন দেখো এখানে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, যেমন কি বলা হয়েছে, ক্ষার ধাতু, তারপর বলা হচ্ছে তোমাদের মৃৎ ক্ষার ধাতু। এগুলো আমরা ইতিমধ্যে ক্লিয়ার করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে যাওয়ার আগে আমরা এই টপিকগুলো একটু ক্লিয়ার করে যাই। মাঝে মাঝে এগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে দেখা যায়। যেমন দেখো প্রথমটা কি, টপিকটা কি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। ব্যতিক্রম কি কি? প্রথমে দেখো আমাদের হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান চিন্তা করো তো, হাইড্রোজেনের পর্যায় সারণীতে প্রথম গ্রুপে অবস্থান না? এখন প্রথম গ্রুপে হাইড্রোজেনের কেন অবস্থান? প্রথম গ্রুপে আমরা যে মৌলগুলো পেয়েছিলাম সেগুলোকে আমরা কি নাম দিয়েছি? ক্ষার ধাতু। ক্ষার ধাতু মানে কি, তারা পানির সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, আবার ক্ষার উৎপন্ন করবে। কিন্তু হাইড্রোজেনের কি বৈশিষ্ট্য আছে, তারা কি পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে? নাই তো, এই বৈশিষ্ট্য তো হাইড্রোজেনের নাই। তাহলে এটা হচ্ছে একটা ব্যতিক্রম যে হাইড্রোজেনকে আমরা কেন এই গ্রুপে স্থান দিয়েছি। আচ্ছা, হাইড্রোজেনের অবস্থানের মূল কারণ হচ্ছে অন্য কোনো গ্রুপে দিলে আমরা হাইড্রোজেনের যে ন্যূনতম বৈশিষ্ট্য এদের সঙ্গে মিলাইতে পারবো না, এজন্য মেনলি দিয়েছি। আচ্ছা, তারপর অবশ্য হিলিয়ামের অবস্থান, ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু পরে। এখন হচ্ছে শুধুমাত্র এই টপিকের নামগুলো জানাচ্ছি যে কোনগুলো আমাদের পর্যায় সারণীর ব্যতিক্রম। হিলিয়ামের অবস্থান দেখো, হিলিয়ামে ইলেকট্রন কয়টা আছে? 1s2, মানে হিলিয়ামে ইলেকট্রন হচ্ছে 2টা। ঠিক আছে? হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2টা। এই অনুযায়ী তো হিলিয়ামের একদম সর্বশেষে স্থান পাওয়ার কথা ছিল না। নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে শুধুমাত্র সে সর্বশেষে স্থান পেয়েছে। কারণ আমরা জানি যে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে থাকে, সে সেটা ত্যাগ করে ধাতুর মতো একটা প্রবণতা দেখায়, তাই না? আচ্ছা, কিন্তু হিলিয়ামের এই সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকার পরেও তাদের আমরা কেন একদম শেষে 18 নম্বর গ্রুপে স্থান দিলাম? কারণ হিলিয়াম হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় মৌল, সে অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই কারণে হিলিয়ামকে স্থান দেওয়া হয়েছে 18 নম্বর গ্রুপে। তারপর আসো ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর অবস্থান। এটা আমি একটু আগেও ক্লিয়ার করেছি যে দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড গুলার ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে আমরা
কোনো বিক্রিয়ায় তাদের ভৌত বা রাসায়নিক ধর্মে আলাদা করতে পারবো না, আলাদা করে চিহ্নিত করতে পারবো না। অ্যাক্টিনের সারির ক্ষেত্রে সেম। এবং দ্বিতীয় কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, পাশাপাশি এটা একটু হাস্য করো, যে পর্যায় সারণীর সৌন্দর্য যেন নষ্ট না হয় এই কারণে আমরা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটকে আলাদা স্থান দিয়েছি পর্যায় সারণীতে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কোন টপিকে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা, অর্থাৎ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা, এই টপিকটাতে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি এই টপিকে। আচ্ছা এটা তো বলা হয়নি যে হাইড্রোজেনকে কেন আমরা গ্রুপ 1 এ স্থান দিয়েছি। কারণ দেখো আমাদের, হ্যাঁ হ্যাঁ এটাই আমি এটাই বলছিলাম যে হাইড্রোজেন, দেখো আমাদের গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, সব কয়টা মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে একটা। ঠিক আছে, এটা হচ্ছে ধাতুর একটা বৈশিষ্ট্য যে 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে। এখন হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা, কারণ হাইড্রোজেন ইলেকট্রন আছেই একটা, সেটা তো ওই কক্ষপথেই থাকা লাগবে। হাইড্রোজেনের এইরকম ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে মূলত ধাতুর সঙ্গে ওই গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আসা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়। নাফিস আঞ্জুম কমেন্ট করেছো, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে মাত্র যেটা বললাম। দেখো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এটা হচ্ছে তোমাদের এসএসসির জন্য একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে এসএসসির জন্য একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। পর্যায় নম্বর বের করার নিয়ম এবং গ্রুপ নম্বর বের করার নিয়ম আমরা আলাদা আলাদাভাবে দেখব। লায়ন বলছো হাইড্রোজেনের মতো আমিও সিঙ্গেল ভাইয়া। লায়ন মিথ্যা কথা বলো না, গ্রুপের সবাই জানে তুমি কিরকম। আচ্ছা মজা করছি, যাই হোক তোমরা আবার সিরিয়াসলি নিও না কেউ। দেখো পর্যায় নম্বর বের করার নিয়ম, পর্যায় নম্বর বের করার নিয়মটা হচ্ছে খুবই সিম্পল। প্রথমে তোমাকে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ধরো তোমাকে একটা মৌল দেওয়া আছে এখানে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? 1s2, 2s2, 2p6, 3s1। এখন দেখো এই হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাই? সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? তৃতীয় শক্তি স্তরে। এই 3 দিয়ে কি বোঝায়? আমাদের n ইকুয়ালস টু 3। এই n হচ্ছে আমাদের শক্তি স্তরের মান। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমাদের সবচেয়ে বাহিরের বা সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 3 নাম্বার শক্তি স্তর। এই জন্য সোডিয়াম হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়ে অবস্থিত, পর্যায় 3। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা 3 নাম্বারে প্রবেশ করে, 3 নাম্বার কক্ষপথে প্রবেশ করে, এই জন্য সোডিয়াম হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে আমরা পর্যায় নম্বর কিভাবে বের করব? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা, অ্যাকচুয়ালি এটা বললে ঠিক হবে না, কারণ আমাদের আবার আহ্বান নীতি অনুযায়ী একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তাহলে আমরা সংজ্ঞাটা যদি সুন্দর করে দিই, যে আমাদের কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে, সর্ববহিস্থ কক্ষপথ নাম্বারই হচ্ছে আমাদের পর্যায় নাম্বার। তাহলে আমরা কি লিখতে পারি? পর্যায় নম্বর কিভাবে? পর্যায় নম্বর কিভাবে লিখবো আমরা? পর্যায় নম্বর ইকুয়ালস টু কি হবে? পর্যায় নম্বর ইকুয়ালস টু হবে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ নম্বর। আচ্ছা তাহলে আমাদের পর্যায় নম্বর কি? ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ নম্বর। তাহলে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় নাম্বার কি হবে? 3 হবে, কেননা সোডিয়ামের এই ইলেকট্রনটা সর্ববহিস্থ কোন কক্ষপথে প্রবেশ করছে? 3 নাম্বার কক্ষপথে। মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমাদের সর্ববহিস্থ, মানে সবার বাইরের কক্ষপথ কোনটা? এখানে দেখলে বুঝতে পারো, যেমন ধরো এই হচ্ছে আমাদের মৌলটা, এই দেখো এটা হচ্ছে ধরো সোডিয়াম, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ কোনটা? তৃতীয়টা। এই কারণে সোডিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে 3। পর্যায় নম্বর বের করা কি ক্লিয়ার? আচ্ছা আশা করি পর্যায় নম্বর বের করার নিয়মটা ক্লিয়ার হয়েছে। পর্যায় নম্বর সমান কি? পর্যায় নম্বর সমান হচ্ছে
ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ নম্বর। এখন আসো গ্রুপ বের করার নিয়ম। অ্যাকচুয়ালি গ্রুপ বের করার জন্য আমাদের তিনটা নিয়ম আছে, কারণ আমরা এই লেভেলে সাধারণত তিনটা কেসে শিখে থাকি। দেখো, এটার জন্য আমি বোর্ডের স্ক্রিনটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে বলেছো ক্লিয়ার। দেখো, গ্রুপ নম্বর বের করার নিয়ম। এখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা এসএসসি লেভেলে যেটুকু পড়ি, সর্বশেষ আমাদের অরবিটাল কোনটা সেরকম আর কি। যেমন দেখো, আমরা যদি বলি এসপিডি, এস ব্লকভুক্ত মৌল পড়েছি আমরা, পি ব্লকভুক্ত মৌল পড়েছি এবং ডি ব্লকভুক্ত মৌল পড়েছি। এখন বলো, এস ব্লকভুক্ত মৌল কারা? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে সেটা হচ্ছে আমাদের এস ব্লকভুক্ত মৌল। যেমন দেখো, আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3s এ। এই কারণে সোডিয়াম হচ্ছে আমাদের এস ব্লকভুক্ত মৌল। বোঝা গিয়েছে? তারপর ধরো, আমাদের কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে, তখন আমরা সেই মৌলটাকে বলবো পি ব্লকভুক্ত মৌল। এবং আমরা একটু আগে অবস্থান্তর মৌল বোঝানোর সময় বলে এসেছি যে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে আমরা সেই মৌলটাকে কি বলবো? ডি ব্লকভুক্ত মৌল। ঠিক আছে, এখন আমরা দেখব এস ব্লকভুক্ত মৌলের জন্য আমাদের ইলেকট্রন গ্রুপ নম্বর কিভাবে বের করব, পি পি ব্লকভুক্ত মৌলের জন্য কিভাবে গ্রুপ নম্বর বের করব, এবং ডি ব্লকভুক্ত মৌলের জন্য কিভাবে আমরা গ্রুপ নম্বর বের করব। প্রথমে আসে আমাদের এস ব্লক। প্রথমে হচ্ছে আমাদের এস ব্লক মৌল, তারপর হচ্ছে আমাদের পি ব্লক মৌল, তারপর হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এবং ডি ব্লকের ক্ষেত্রে আমরা এখানে একটু এক্সেপশন দেখব, যে ডি ব্লকের সঙ্গে আরেকটা শর্ত আছে। ডি ব্লকের সাথে হচ্ছে আমাদের এস অরবিটাল থাকা লাগবে। কখন এস অরবিটাল থাকা লাগবে সেটা আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করেই দেখিয়ে দিব, সমস্যা নেই। দেখো, প্রথমে আসো এস ব্লকভুক্ত মৌল। এস ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে আমাদের এস অরবিটালে সর্বশেষ যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে, আমরা এখানে মনে রাখবো আমাদের এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে আমাদের গ্রুপ নম্বর। যেমন দেখো, আমরা এখানে লিখেছি এস ব্লকভুক্ত মৌল। আমরা যদি একটা এস ব্লকভুক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? 3s1 এ প্রবেশ করেছে। আচ্ছা, তাহলে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? 3s অরবিটালে। এই কারণে এটা হচ্ছে একটা এস ব্লকভুক্ত মৌল। এখন এস ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে আমরা কি বলেছি? গ্রুপ নম্বরটা কি হবে? এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এখানে একটু জিনিসটা অ্যাড করে দেই, যে এস ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে আমাদের গ্রুপ নম্বর কি হবে? এস অরবিটালে, সর্বশেষ এস অরবিটালে সর্বশেষ এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো কি বললাম, এস ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে আমাদের গ্রুপ নম্বর কিভাবে বের করব? সর্বশেষ এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। যেমন দেখো, এই হচ্ছে আমাদের সোডিয়াম, তার ইলেকট্রন বিন্যাস লাস্টে 3s1, মানে সে একটা এস ব্লকভুক্ত মৌল। এখন এই সোডিয়ামের ক্ষেত্রে আমাদের পর্যায় নম্বর কত হবে? পর্যায় নম্বর আমরা বলেছিলাম যে সর্বশেষ যেহেতু সর্ববহিষ্ঠ শক্তিস্তর যেহেতু 3 নাম্বার, পর্যায় হচ্ছে 3। ঠিক আছে, পর্যায় হচ্ছে 3। এবং এস ব্লকভুক্ত মৌল যেহেতু সোডিয়ামের গ্রুপ নম্বর কত হবে? এই সর্বশেষ এস অরবিটালে যে কটা ইলেকট্রন প্রবেশ করছে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে এই সর্বশেষ এস অরবিটালে আমাদের কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? সবাই বলো, সর্বশেষ এস অরবিটালে আমাদের ইলেকট্রন প্রবেশ করেছে একটা ইলেকট্রন। তাই সোডিয়ামের আমাদের গ্রুপ নম্বর কি হবে? গ্রুপ নম্বর হবে 1, এই যে 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ।
এখন আসো আমরা যদি এরকম আরেকটা দেখি, ধরো তোমার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, মানে প্রোটন 12, মানে ইলেকট্রনও 12। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? 1s2, 2s2, 2p6, 3s2। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাইলাম। আচ্ছা, এটা মনে হয় বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। 3s2। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে পাইলাম ম্যাগনেসিয়াম হচ্ছে একটা এস ব্লকভুক্ত মৌল। কেন ম্যাগনেসিয়াম এস ব্লকভুক্ত মৌল? কারণ সর্বশেষ ইলেকট্রনটা আমাদের কোথায় প্রবেশ করতেছে? এস অরবিটালে প্রবেশ করতেছে, তাই ম্যাগনেসিয়াম হচ্ছে একটা এস ব্লকভুক্ত মৌল। এখন এই ক্ষেত্রে সবার আগে বলো পর্যায় সংখ্যা কি কত হবে? পর্যায় নাম্বার কত হবে? দেখো আমাদের সর্ববহিস্থ শক্তি স্তর এখানে কোনটা? 3। 1 2 3। সবচেয়ে বাইরের কক্ষপথ কোনটা? 3 নাম্বার কক্ষপথ। তাই এটার পর্যায় নাম্বার হচ্ছে আমাদের হবে, পর্যায় হচ্ছে 3। এবং ম্যাগনেসিয়াম যেহেতু একটা এস ব্লকভুক্ত মৌল, তাই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপ নম্বর বের করব? এই সর্বশেষ এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার গ্রুপ নম্বর। এখানে সর্বশেষ অরবিটালে তার ইলেকট্রন কয়টা আছে? 2টা। এস, তাহলে তার গ্রুপ হচ্ছে 2। ঠিক আছে, বোঝা গিয়েছে? 3 নাম্বার না ভাইয়া, অ্যাকচুয়ালি 2 নাম্বার। আচ্ছা হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে, ঠিক বলেছো যে আমাদের পর্যায় সংখ্যা হচ্ছে 3। আচ্ছা ত্রিজিৎ বলেছো আর কতক্ষণ? ভাই দেখো তোমাদের হচ্ছে লাস্ট ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ সংখ্যাটা বের করা শিখিয়ে দেই। তারপর পর্যায়ভিত্তিক ধর্ম সহ একটা কমপ্লিট ক্লাস ভিডিও আকারে রেকর্ডেড আকারে আপলোড করা হবে, তোমরা সেখানে পেয়ে যাবে, সমস্যা নাই। আর জাস্ট এই টপিকটা শেষ করে নিই আমরা, আসো। এখানে এখন যাওয়ার দরকার নেই। আচ্ছা, এখন দেখো আমাদের এস ব্লক তো পাইলাম, তাই না? এখন হচ্ছে পি। এখন পি ব্লকের ক্ষেত্রে কি, আমাদের আগে তো এস থাকে, আমরা জানি এস এর পরে পি আসে, তাই না? আমরা যদি মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখি, এখানে দেখো আমি নতুন একটা মৌল নিচ্ছি। ধরো আমরা একটা পি ব্লকভুক্ত মৌলের নাম বলো। পি ব্লকভুক্ত একটা মৌল হচ্ছে আমাদের ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, মানে তার প্রোটন সংখ্যা 17, তার ইলেকট্রন সংখ্যাও 17। ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? ইলেকট্রন বিন্যাস করলে পাই হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। দেখো আমরা যখন ক্লোরিনের ভাই আর একটু ধৈর্য ধরো, এই দুটো টপিক বুঝিয়ে আজকের মতো শেষ, তারপর রেকর্ডেড ক্লাসটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, যেখানে পর্যায়ভিত্তিক ধর্মগুলো সহ ক্লাসটা আপলোড করা থাকবে। আচ্ছা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এখানে খেয়াল করো সর্বশেষ ইলেকট্রনটা আমাদের কোথায় প্রবেশ করেছে? সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করেছে আমাদের এই যে 3 নাম্বার শক্তি স্তরের পি অরবিটালে। তাহলে এটা হচ্ছে একটা পি ব্লকভুক্ত মৌল, এবং তার পর্যায় নাম্বার কত হবে? যেহেতু তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার, তার পর্যায় নাম্বার হচ্ছে 3 হবে। তার পর্যায় নাম্বার হচ্ছে 3 হবে, বুঝেছো? আচ্ছা, এখন দেখো একটু আগে আমরা যেটা দেখলাম সোডিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তাদের সর্বশেষ ছিল হচ্ছে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছিল, কিন্তু এখানে এস এর পরে পি তেও ইলেকট্রন আছে, তাই এটা পি ব্লকভুক্ত মৌল। এখন দেখো আমাদের পি ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে মনে রাখবে পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 5টা। এস অরবিটালে কয়টা আছে? 2টা। তাহলে পি ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে হ্যাঁ আমরা কিভাবে নির্ণয় করব গ্রুপ নাম্বারটা? গ্রুপ নাম্বার নির্ণয় করব আমাদের সর্বশেষ এস প্লাস সর্বশেষ পিতে ইলেকট্রন সংখ্যা প্লাস 10। এটা হচ্ছে আমাদের পি ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ নাম্বার বের করার পদ্ধতি। এখানে দেখো আমাদের সর্বশেষ এস এবং পিতে, এসে কয়টা ইলেকট্রন? 2টা। পিতে কয়টা ইলেকট্রন? 5টা। সঙ্গে যোগ করব 10, তাহলে কত হচ্ছে আমাদের? 17। তাহলে ক্লোরিনের দেখো আমরা পর্যায় পেয়েছিলাম 3, যেহেতু সর্বশেষ সর্ববহিস্থ কক্ষপথ ছিল 3 নাম্বার, এবং এখানে আমরা পর্যায় গ্রুপ নাম্বার কত পাচ্ছি? সর্বশেষ এস প্লাস পি প্লাস 10। তাহলে সর্বশেষ এসে ইলেকট্রন কয়টা? 2টা। সর্বশেষ পিতে ইলেকট্রন কয়টা? 5টা। সঙ্গে 10 যোগ করেছি, হয়েছে 17। তাহলে আমাদের ক্লোরিনের পর্যায় নাম্বার 3 এবং গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে 17। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। আচ্ছা, এখন আসো ডি ব্লক। এখন ডি ব্লকের ক্ষেত্রে এখানে হচ্ছে একটু এক্সেপশন।
যে আমাদের ডি এর আগে এস থাকতে হবে। কিরকম? যেমন ধরো আমি তোমাকে ক্যালসিয়ামের কথা বলি, তাহলে বুঝতে পারবে। যেমন দেখো আমরা যদি ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তার মানে তার প্রোটন সংখ্যা 20, তার ইলেকট্রন সংখ্যাও 20। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই ভাইয়া? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম মানে আমি এখানে স্ক্যান্ডিয়াম নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এখানে আমাদের ওই শর্তটা ফিল আপ করছে না, ঠিক আছে? আমরা ধরো স্ক্যান্ডিয়াম নিচ্ছি, স্ক্যান্ডিয়াম 21, ঠিক আছে? দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। তাহলে আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি পেলাম? হ্যাঁ, শায়লা পারভিন কমেন্ট করেছো যে 17 গ্রুপ নাম্বার, ঠিক আছে, ক্লোরিনের 17। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। আচ্ছা দেখো, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি পাইলাম? সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করতেছে আমাদের 3d তে, ঠিক আছে, ডিতে। তাই আমাদের এটা হচ্ছে একটা ডি ব্লকভুক্ত মৌল। যেহেতু সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করতেছে ডি তে, তাই এটা একটা ডি ব্লকভুক্ত মৌল। এবং স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমাদের সর্ববহিস্থ শক্তিস্তর কোনটা? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তিস্তর হচ্ছে এই যে 4, তাই তার পর্যায় কত হবে? পর্যায় হবে 4। সর্ববহিস্থ শক্তিস্তর বলতে আমরা কি বুঝি? তার কয়টা শক্তিস্তরের লেয়ার আছে, সবচেয়ে বাইরের লেয়ারটা কত নাম্বার লেয়ার, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করেছে নাকি পরে প্রবেশ করেছে, সেটা এখানে আমাদের জানার বিষয় না। আমাদের জানতে হবে সর্বশেষ শক্তিস্তর কত নাম্বার। সর্বশেষ শক্তিস্তর এখানে হচ্ছে 4 নাম্বার, কারণ 4-এর চেয়ে বড় আর কাউকে দেখছো এখানে? 4-এর চেয়ে বড় আর কেউ নাই, তাই এই 4 হচ্ছে আমাদের পর্যায় নাম্বার। এখন গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করব? দেখো আমাদের ডি আছে, ডি এর আগে কি আছে? এস আছে। এই সকল ক্ষেত্রে আমরা যেভাবে গ্রুপ নাম্বার নির্ণয় করব সেটা হচ্ছে এস এর ইলেকট্রন নাম্বার অফ এস প্লাস ইলেকট্রন নাম্বার অফ ডি। তাহলে দেখো এস এ ইলেকট্রন সংখ্যা প্লাস ডি তে ইলেকট্রন সংখ্যা। এস এ কয়টা ইলেকট্রন? 2টা। ডি তে কয়টা ইলেকট্রন? 1টা। টোটাল কয়টা ইলেকট্রন আমাদের? 2 প্লাস 1, এটা হচ্ছে 3। তাহলে এখানে আমাদের গ্রুপ নাম্বার কত পাইলাম? গ্রুপ নাম্বার পাইলাম হচ্ছে আমরা 3। এবং পর্যায় নাম্বার কত? পর্যায় নাম্বার হচ্ছে এই যে আমাদের 4s2 এর 4। তাহলে আমাদের স্ক্যান্ডিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের 3 নম্বর গ্রুপের মৌল। কিভাবে আমরা গ্রুপ নাম্বারটা বের করলাম? গ্রুপ নাম্বার বের করলাম হচ্ছে আমাদের, যেহেতু সবার শেষে ডি আছে, ডি এর আগে এস আছে, তাই এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে বের করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারগুলা, যে কিভাবে আমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আই হোপ ক্লাসটা এনজয় করেছো, কারণ যতটুকু বোঝানোর দরকার ছিল যতটুকু বোঝানো সম্ভব ছিল এই সময়ের মধ্যে ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। এবং বাকিটা তোমাদের চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, পর্যায়ভিত্তিক ধর্ম, সেগুলা খুব সুন রেকর্ডেড আকারে আপলোডেড হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো সবাই। ক্লাসে অবশ্যই একটা রিভিউ দিও যে কিরকম ক্লাস হয়েছে, গ্রুপে রিভিউ দিও যদি ইচ্ছা করে, যদি ভাইয়ের ক্লাসটা বুঝে থাকো, ভালো লাগে, তাহলে রিভিউ দিও। পরবর্তী টপিকগুলো ইনশাল্লাহ ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। আর কেমন লাগলো ক্লাস তা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।